পিএসডি টেমপ্লেটটা প্রথম স্লাইড করব, করে এরপরে এটা আমরা এইচটিএমএল এ কনভার্ট করব। ফটোশপ ফাইলটা একটু অন করি। এটা আমাদের ফটোশপে অন করব, তা ওপেনে গেলাম। আর ফাইলটা তো গুগল ড্রাইভে আছে, যাদের এখনো নামানো হয়নি তারা নামায় নেবেন। ঠিক আছে, আমাদের স্টিকলেস ফাইলটা সিলেক্ট করে আমরা এটা অন করব। এখানে বলছে যে সাম টেক্সট লেয়ার কন্টেন্ট ফন্টস, মানে আমাদের ভার্সনটা যেহেতু অনেক কম এই কারণে বলছে যে কিছু টেক্সট মিস হতে পারে। তারপর আমরা এটা ওকে করব। আচ্ছা, ওকে করার পরে এখানে আমাদের পিএসডি ফাইল, আমি এটা ভার্সন সিসি মানে 20-এর উপরে গেলেও আপনি এমনটা দেখা যায়, মানে এখানে যদি স্কেল, তা যেহেতু রুলারের এই পয়েন্ট আমাদের লাগছে না, সুতরাং এগুলো যদি আমরা হাইড করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, কন্ট্রোল এবং এইচ প্রেস করতে হবে কিবোর্ড থেকে। তা আমরা কিবোর্ড থেকে এখন কন্ট্রোল এবং এইচ প্রেস করব। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এইচ প্রেস করার পরে দেখা যাচ্ছে যে আমাদের যে থিম, পিএসডি থিম, সেটা আমরা পিএসডি টেমপ্লেট হোক। যদি আপনি এটা বড় করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার প্রেস করতে হবে, করে এখানে আপনি ঘোরাবেন, মানে মাউসের স্ক্রল বার যদি আপনি সামনের দিকে ঘোরান তাহলে আপনার প্রয়োজন মতো আপনি এটা বড় করতে পারবেন। তাহলে আমাদের অন্তত এই পর্যন্ত বড় করলে হয়। এরপরে আমরা পিএসডি থেকে যদি পিএসডি টেমপ্লেটকে যদি মানে স্লাইস করতে চাই, মানে কেটে নিতে চাই, আমরা প্রথমে আমাদের মাউসটা মুভ টুলের উপর রাখবো, মুভ টুল অথবা সিলেক্ট টুল, তো আমরা মুভ টুলের উপরে রাখবো মাউসটা। আমরা যখন আমরা পিএসডি টেমপ্লেটকে মানে স্লাইস করতে চাবো, মানে স্লাইস মানে এখানে অংশ অংশে আমরা এক কথায় পিএসডি টেমপ্লেটটা আমরা এর ভিতর যে লেয়ারগুলো আছে লেয়ারগুলো আমরা আলাদা আলাদা করে ইমেজ আকারে নেব, এই হলো কথা। তো যখন এটা করতে যাব তখন আমাদের এই যে মাউস পয়েন্টারটা আমরা মুভ টুলের উপর রাখবো, না হলে অন্য কোনো টুলের উপর রাখলে বিভিন্ন রকম হবে। ধরেন আপনি রেক্টেঙ্গল বারের উপর রাখলেন, এরকম আসবে, দেখেন এই সমস্যা। এখন যদি তারপরও আপনাদের কোনো সিলেকশন এরকম হয় তাহলে সিলেকশন ডিসিলেক্ট করার জন্য, কোনো সিলেক্টকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ডি প্রেস করলে এগুলো থাকে না। তো এখন তারপরেও আপনারা মুভ টুলের উপর রাখবেন। মুভ টুলের উপর রাখার পরে আমাদের যে কাজ, দেখেন আমাদের টেমপ্লেটটা এখানে আসছে। এখন যখন আপনি পিএসডি লেয়ারগুলো আলাদা করবেন তখন আপনাকে মানে টুলস বার থেকে, মানে আমাদের এখানে এই যে মেনু বার থেকে আমরা মেনু বারের উইন্ডোতে যাব। উইন্ডোতে যে তখন মেনু বারের উইন্ডো যাব। এই যে উইন্ডো যে যদি যাদের লেয়ার দেখেন যে উইন্ডো যে লেয়ার অপশনে আপনার টিক দেওয়া আছে কিনা, এখানে লেয়ার অপশনে যদি টিক না দেওয়া থাকে তাহলে আপনি লেয়ার অপশনে টিক দিয়ে দেবেন। আরেকটা কাজ আপনাকে করতে হবে, এখানে হিস্টোরি নামে একটা অংশ আছে, যে কালার হিস্টোগ্রাম, এরপরে হিস্টোরিতে একটা টিক দিবেন। অর্থাৎ পিএসডি থেকে যখন আমরা পিএসডি টেমপ্লেটের লেয়ারগুলো আলাদা করব তখন আমাদের এই দুইটা বিষয় লাগবে। মানে মেন টুলবার তো আপনার থাকবে, বাম সাইডে টুলবার থাকবে, এরপরে মেনু বার, অপশন বার এগুলো থাকবে। এর সাথে আমাদের উইন্ডো থেকে আমরা হিস্টোরি এবং লেয়ার্স এই দুটো টিক দেবো, দিলে আমাদের এরকম একটা স্ক্রিন আসবে। অন্য যে অপশনগুলো রয়েছে আপনারা ওগুলো বাদ দিতে পারেন। আচ্ছা, এখন এরপরে আমাদের যে কাজ, আমরা যদি লেয়ারগুলো আলাদা করতে চাই তাহলে আমাদের এবার মুভ টুলে আসার পরে এখানে দেখেন যে এই অপশন বারের ভিতরে, অর্থাৎ মেনু বারের নিচে যে অপশন বার আছে, অপশন বারে এই যে এখানে যে অপশন বারটা আছে, মানে এই যে এইখানটার বলা হচ্ছে অপশন বার, ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত এটা হলো অপশন বার, আর উপরেরটারে কি বলে, মেনু বার। তা এখন অপশন বারের পরে, অর্থাৎ মেনু বারের পরে যে অপশন বার আছে, অপশন বারে আমাদের যে অপশনটা থাকবে অপশন বারে আমরা যেটা রাখবো, এখানে অটো সিলেক্ট অপশন আছে। যদি অটো সিলেক্ট অপশনটা আমরা না রাখি, এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন আমাদের লেয়ারগুলো কিন্তু কোনো অ্যাক্টিভ হচ্ছে না। এখানে লেয়ার একটাই লেয়ার এখানে আছে,
কিন্তু এখানে লেয়ারটা সরছে না অন্য কোথাও। কিন্তু আপনি যদি অটো সিলেক্টে ক্লিক করেন তখন দেখেন আপনি যেখানে ক্লিক করছেন সেখানে লেয়ারগুলো চলে যাচ্ছে। অর্থাৎ আপনার এখানে অনেক বড় যে পিএইচডি থিম যদি আমরা দেখেন থিম বা টেমপ্লেট, আর সেখানে দেখবেন যে অনেক হাজার হাজার লেয়ার রয়েছে। সুতরাং আপনাকে একটা জিনিস খুঁজে বের করতে অনেক দেরি হবে যদি আপনি শুধু এই একটা অপশন মানে অটো সিলেক্ট অপশনে টিক দিয়ে না রাখেন। অটো সিলেক্ট অপশনে টিক দিয়ে না রাখলে যেটা হয়, এখানে আপনি ক্লিক করলে দেখেন এটা যাচ্ছে না, মানে আপনার লেয়ারটার সাথে সাথে যাচ্ছে না। ধরেন আমি এখানে টিক দেব, এখানে লেয়ারটা যাচ্ছে না। কিন্তু যখন আমি এখানে টিক দিয়ে রাখছি, যখন এখানে আমি অটো সিলেক্ট অপশনটা টিক দিয়ে রাখলাম, এই যে যখন আমি অটো সিলেক্ট অপশন টিক দিয়ে রাখছি, এখন দেখেন কি হচ্ছে। এখন আমার এখানে যদি আমি সিম্পলির উপর ক্লিক করি, দেখেন আমার এখানে যে লেয়ার আছে, লেয়ারটা কিন্তু আমার নিচে চলে আসছে। ঠিক আছে, মানে আবার যদি আমি এখানে অন্য আরেক জায়গায় ক্লিক করি, ধরেন স্টিকটির উপরে ক্লিক করলাম, দেখেন লেয়ারটা এই যে স্টিকটির উপরে চলে গেছে। তাহলে এই কাজটা করছে কোথা থেকে? এই কাজটা আমাদের অটো সিলেক্ট অপশন থেকে আসছে। তাহলে আমাদের লেয়ারগুলো বোঝার জন্য আমরা অটো সিলেক্ট অপশনে অবশ্য টিক দিয়ে রাখবো। আচ্ছা, এরপরে আমাদের যেটা কাজ করতে হবে, এখন আমরা প্রথমে এখানে আমরা স্টিক এই লোগোটা আমরা কেটে নেব। লোগোটা যদি এখন আমরা কেটে নিতে চাই, তাহলে জাস্ট এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা স্টিকটার উপর ক্লিক করব। তাহলে এই যে লেয়ার যেটা আছে এখানে শো করছে। কিন্তু এখানে অবশ্য আপনি লোগো এবং স্টিক দুটোই কিন্তু আলাদা লেয়ারে আছে। যদি আপনি দেখেন এখানে লোগোর মধ্যে, লোগোর ভিতর দুইটা আছে, আর এর ভিতরে একটা টেক্সট যেটা আছে, দেখেন টি সিম্বল আছে, টি সিম্বলে ক্লিক করলে শুধু টেক্সটটা চলে যাচ্ছে, আর শেপটার জন্য এটা নেওয়া আছে। তো আমরা এখন বেসিক লেভেলে আমরা এই শেপ ইচ্ছা করলে আমরা শেপ এবং টেক্সট দুটোই আমরা আলাদা লেয়ারে করতে পারি, কিন্তু আমরা এটা নিতে চাচ্ছি না। আমরা জাস্ট দুটোরই একটাই শেপে নিয়ে আমরা এটা ইমেজ করে নিচ্ছি। তো আমরা এটা করার জন্য যেটা কি করব, আমরা জাস্ট লোগোটারে নেব, মানে অর্থাৎ এটা যদি আমরা লোগোটা রাখতে চাই, বাকিগুলো যদি আমরা সব বাদ দিতে চাই এই ফটোশপের ক্যানভাস থেকে, তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা কিবোর্ড থেকে ওয়ালটা চেপে ধরে রাখবো। রাখার পরে এখানে যে লোগোটা আমরা রাখতে চাচ্ছি, লোগোর উপর আমরা ক্লিক করব। করার পরে এরকম একটা ক্যানভাসের এনভায়রনমেন্ট আপনারা পাবেন। এখন এখানে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আছে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অবশ্য। তারপরে আমার এই লেয়ারটা রাখার জন্য জাস্ট এই লেয়ারটুকু, অন্য কিছুই না, এইটুকু রাখার জন্য আমাদের যেটা করতে হবে, তাহলে আমি এটা আর একটু রিপ্লে করি। আচ্ছা, এটা আর একটু যদি আমি রিপ্লে করি, তাহলে এটা আমরা যেভাবে করছি, জাস্ট প্রথমে আমরা এখানে অটো সিলেক্ট থাকা অবস্থায়, মুভ টুলের অটো সিলেক্ট থাকা অবস্থায় স্টিকটির উপরে ক্লিক করছি। ঠিক আছে, হ্যাঁ, অনেকের সমস্যা হতে পারে। তার প্রথম আমরা ক্যানভাসের মুভ টুলে সিলেকশন থাকা অবস্থায় এবং অটো সিলেক্ট থাকা অবস্থায় আমরা লেয়ারটা দেখার জন্য আমরা এখানে যে লেয়ারটা দেখতে চাচ্ছি এখানে ক্লিক করলাম। করলে দেখেন এখন এই লেয়ারে চলে গেছে। এখন এই লেয়ারে চলে যাওয়ার পরে আমরা যেটা করব, এখানে আমরা লেয়ারগুলো দেখবো যে আসলে এখানে সিলেক্ট হয়েছে। এখন এর ভিতরে কি কি রয়েছে দেখেন, একটা ড্রপ ডাউন সহজ চলে আসছে। যেমন এটা কিন্তু এর ভিতর রয়েছে। ঠিক আছে, এই যে এখানে টপের ভিতর রয়েছে লোগো, লোগোর ভিতরে রয়েছে স্টিক এবং শেপ, এগুলো কিন্তু আলাদা আলাদা রয়েছে। এগুলো আমরা লেয়ারগুলো দেখবো যে আমরা যেটা করতে চাচ্ছি সেটা অ্যাডজাস্ট আছে কিনা। যদি আপনি টপটাও সিলেক্ট করেন তারপরে এটা অ্যাডজাস্ট হবে। তবে লেয়ারগুলো আমরা যত ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করব তত আমরা বেশি সিম্পলি ভাবে করতে পারবো, মানে বেশি এটা আমাদের কাজটা বেশি প্রায়োরিটি বেশি পাবে। তারপরে আমরা যেহেতু প্রাথমিকভাবে, এই কারণে আমরা লোগো এবং টেক্সট, মানে এখানে লোগোর ভিতরে যে টেক্সট এবং শেপ আছে দুটোই আলাদাভাবে কাজ করা উচিত। তো আমরা প্রথম স্টেপে এটা সিম্পলি কাজ করার জন্য আমরা
দুটো লেয়ারকে একসাথে কেটে নিতে যাচ্ছি। তাই এখানে দুটো লেয়ার রয়েছে, একটা স্টিক নামে, স্টিক অর্থাৎ টেক্সটের একটা লেয়ার আছে, আর একটা আছে শেপের একটা লেয়ার। তাই দুটো লেয়ার আমরা টিক দিয়ে দেখতেছি না, ঠিক আছে। মানে এখানে যে আইকনটা আছে ফটোশপের, যেটা আইকন দ্বারা ফটোশপে বোঝায় যে আপনার লেয়ারের হাইট করতে পারেন, যদি আপনি করেন তাহলে লেয়ারটা হাইট হয়ে যাবে, মানে লেয়ারটা থাকবে না। আর যদি এখানে লেয়ারটা নেই, সেখানে যে ডিলেট অপশন ক্লিক করেন তাহলে টোটালি লেয়ারটা চলে যাবে এখান থেকে। তো এখানে আমরা হাইট অপশন ক্লিক করে দেখছি যে লেয়ারটা ঠিক আছে, আমরা যে লেয়ারটা আলাদা করতে চাচ্ছি লেয়ারটা ঠিক আছে। তো এখন আমরা যেহেতু দুইটা লেয়ার একসাথে রাখতে চাচ্ছি, তাহলে এখানে প্যারেন্ট লেয়ারটা আমরা ধরবো। তাহলে প্যারেন্ট লেয়ারটা কি আছে, লোগো। লোগোর উপর ক্লিক করলে দেখেন দুইটা একসাথে যাচ্ছে, তাহলে আমরা লোগোকে রাখবো। তাই এটা করার জন্য আমরা কি করব, জাস্ট এখান থেকে আমরা এই লোগোটা কেটে নিতে চাচ্ছি। এখানে লোগো যে এইটুকু আমরা কেটে নিতে চাচ্ছি, তাহলে এইটুকু কোন লেয়ারের মধ্যে আছে, এইটুকু আছে আমাদের লেয়ারটা, এটা লোগোর ভিতরে আছে। যেমন লোগোয় ক্লিক করে দেখেন এইটুকু চলে যাচ্ছে, তাহলে আমরা বুঝলাম যে এইটুকু আমাদের কাটার জন্য এই লেয়ারটা লাগবে। আবার যদি আপনি শুধু টেক্সটকে কাটতে চান তাহলে কিন্তু আমাদের এই লেয়ারটা লাগবে। তো আমরা দুটো একসাথে নিতে চাচ্ছি, যে লোগোর ভিতরে যে টেক্সট আর যে শেপটা আছে দুটো আমরা একসাথে নিই। শেপের ভিতরে কিন্তু আরো কিছু আছে, এই দেখেন এইগুলো একসাথে মিলে কিন্তু একটা শেপ হয়েছে। তো এগুলো আমরা এত ডিপলি যাব না এখন, আমরা এখানে সিম্পলি দুটো লেয়ারকে আমরা একসাথে ইমেজ বানাতে চাচ্ছি। এটা করার জন্য আমরা যেটা করছি, জাস্ট ফর আমাদের এখন দেখেন সবগুলো লেয়ার কিন্তু ভিউ করছে, মানে লেয়ার যে আইকনগুলো ভিউ করছে। ভিউ বলতে আপনি লোগো যদি হাইড করেন, এখানে দেখেন আইকনটা যখন চলে গেছে তখন ওখানে আমাদের লোগো এবং শেপ দুটোই লোগোটা অর্থাৎ চলে গেছে। তো আমরা এখন প্রত্যেকটা লেয়ার এখানে আমরা ভিউ রাখছি। রাখার পরে এবার আমরা কিবোর্ড থেকে কি করছি, এখন আমরা কিবোর্ড থেকে ওয়ালটা চেপে ধরে রাখছি। চেপে ধরে রাখার পরে আমার যে লেয়ারটা রাখার উপর আমরা রাখতে চাচ্ছি, আমরা কোন লেয়ারটা রাখতে চাচ্ছি, লোগো যে লেয়ারটা আছে এটা, তাহলে এইটার উপর আমরা মাউসের ডান বাটন ক্লিক করলাম, ধরে রাখা অবস্থায়, ওয়ালটা ধরে রাখা অবস্থায়। এখন দেখেন যে আমাদের যে লেয়ারটা আগে হাইট হচ্ছিল সেই লেয়ারটা বাদ দিয়ে অন্য লেয়ার সব হাইট হয়ে গেছে, শুধু একটাই লেয়ার এখানে ভিজুয়াল আছে। তো এখন আমরা এই লেয়ারটা কাটার জন্য প্রথমে আমরা যেটা করব, আমরা তবে এখন এই যে আমরা এটা জাস্ট লোগো, মানে এখানে লোগোটা আমরা লেয়ারটা আলাদা করছি, অন্য লেয়ারগুলো সব এখান থেকে হাইট হয়ে গেছে। এখন এই লেয়ারটা নিয়ে কাজ করার জন্য আমরা এই লেয়ারটাকে জাস্ট কেটে নেব অ্যাডজাস্ট ভাবে। এর জন্য আমরা ইমেজ অপশনে যাব। ইমেজ অপশনে যাওয়ার পরে এখানে দেখেন ট্রিম আছে, ইমেজ রেজোলিউশন, তারপর ক্রপ, তারপর ট্রিম। ঠিক আছে, এই ট্রিমে আমরা ক্লিক করব। ট্রিমে ক্লিক করার পরে একটা পপ আপ বক্স আমরা পাচ্ছি, এখানে বলা হচ্ছে ট্রান্সপারেন্ট পিক্সেল, টপ লেফট পিক্সেল কালার। আমাদের এখানে যেটা ডিফল্ট ভাবে আছে সেগুলো আমরা দিয়ে রাখবো। কিন্তু কারো যদি এখানে মাউসের ধরেন এখানে টপ লেফট, মানে লেয়ারটা চারিদিকে, এই ইমেজটা চারিদিক থেকে কাটবে। ঠিক আছে, ট্রিম করা মানে কেটে দেওয়া। তা কেটে দেবে কোন দিক থেকে, একেবারে চারিদিক যেখানে যা আছে টপ বটম লেফট সব দিক দিয়ে কেটে দেবে। সুতরাং এখানে প্রত্যেকটা অপশন আমরা দেখে রাখবো যেন টিক থাকে। ঠিক আছে, টিক যেমন এখানে টপে টিক আছে। ঠিক আছে, এখানে এইটা আমি বলছি টপ, তারপর বটম, এখানে দেখেন সবগুলো টিক দেওয়া আছে। এটা আমরা দেখবেন। এরপরে আমার এখানে যে লেফট পিক্সেল কালার এটাই থাক, এখানে আমাদের কোনো চেঞ্জ করার দরকার নেই। এখন আমরা কি করব, ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে দেখুন একটা টোটাল, মানে আমাদের এই স্টিক যে লোগোটা আমরা সিলেক্ট করছিলাম এটার অন্য যত মানে চারিদিকে যে কালার গুলো ছিল, ব্যাকগ্রাউন্ড গুলো ছিল সবগুলো ট্রিম হয়ে গেছে। শুধু আমাদের স্টিক যেটুকু আমরা যে লেয়ারটা আমরা সিলেক্ট করছি সেইটুকুই আছে। তো এখানে আমাদের কি করতে হবে, এখন আমরা এটা সেভ করব। তাহলে এটা সেভ করার জন্য আমরা ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে যাওয়ার জন্য বিভিন্ন সেভের একটা সেভ অপশন আছে, ঠিক মাইক্রোসফট ওয়ার্ডের সেভ অপশনে যে কাজ এখানেও একই। এখানে তারপর সেভ অ্যাসেরও একই। সেভ অ্যাস বলতে আপনি যখন নতুন নিউ নেমে সেভ করবেন তখন সেভ অ্যাসে ক্লিক করতে হবে। এরপরে আছে হলো সেভ ফর ওয়েব, আরেকটা আছে কি সেভ ফর ওয়েব। এরপরে আবার দেখেন ইম্পোর্ট আছে, ইম্পোর্ট আবার তো তোমাদের এক্সপোর্ট আছে। আপনি যদি এটি অন্য কোনো ফাইলে যেমন ইলাস্ট্রেটরে পাঠান, তারপর অনেক সময় পিডিএফ করা যায়, এক্সপোর্ট থেকে পিডিএফ অপশনে দেওয়া যায়। তা আমাদের এগুলো এখন আপাতত দরকার নেই। আমরা এখন এখানে যেটা করতে চাচ্ছি আমরা ওয়েবের জন্য সেভ করব, কেননা আমরা এটা ওয়েবসাইটে এই লোগোটা আমরা ওয়েবসাইটে বসাবো। ঠিক আছে, এই জন্য আমরা সেভ ফর ওয়েবে দিলে কি হবে, আপনারা দেখবেন আপনারা যদি সেভ অ্যাসে ক্লিক করেন আপনার যতটা মানে যত কিলোবাইট হবে, সেভ ফর ওয়েবে দিলে দেখেন
দেখবেন যে তার চেয়ে কিলোবাইট কম আসছে। তো আমাদের ওয়েবের জন্য যে ইমেজটা লাগে আমাদের হালকা লাগবে, এবং এখানে যাতে লোগো আমরা আমাদের যে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডের কালারটাই লোগোই নিয়ে নেবে, সুতরাং আমরা ট্রান্সপারেন্ট রাখছি যাতে ব্যাকগ্রাউন্ড মানে ইমেজের সাইজটা দেখবেন খুবই কম হবে। ঠিক আছে, এটুকু করার পরে তাহলে এখন আমরা সেভ করব কি কোন ফরম্যাটে, সেভ ফর ওয়েব। এখানে এসে আমরা সেভ করব। এখানে এসে সেভ করার পরে এখন একটি স্ক্রিন আসছে, এখানে দেখেন উপরে লেখা আছে PNG24, তারপর আরো অনেক কিছু আছে। এখানে আমরা যে এখান থেকে আপনারা ইচ্ছা করলে জেপিজিও করে নিতে পারেন। যদি আপনারা এখান থেকে ইচ্ছা করেন যে আমি জেপিজি করে নেব, এখানে কয়েকটা ফরম্যাট আছে, দেখেন এই ফরম্যাটগুলো আপনি করতে পারবেন। যদি এখন ইমেজ আপনি এই ফরম্যাটে সেভ করেন তাহলে এই কটা ফরম্যাট আপনি করতে পারবেন। তা আমাদের ইসের জন্য ওয়েবের জন্য আমাদের PNG24 এ আমরা রাখবো সবসময়। আর ট্রান্সপারেন্সির বিষয় হলো এখানে কোনো ব্যাকগ্রাউন্ড শেষে থাকবে না, ইমেজটা শেষে, তাই এখানেও ঠিক থাকবে আমাদের। এখানে এইটুকু রাখার পরে আমরা এখানে সেভে ক্লিক করব। এগুলো সব যদি ঠিক থাকে তাহলে আমরা এখন সেভে ক্লিক করব। তা আমরা সেভে ক্লিক করলাম, করার পরে দেখেন আরেকটা স্ক্রিন আসছে। এই স্ক্রিনে বলছে যে এখানে এখন যদি আপনি কোনো ফোল্ডার সিলেক্ট না করেন তাহলে ডকুমেন্টস এর ভিতরে ইমেজটা যায় সেভ হবে। এখানে দেখেন তাহলে এখানে যে স্ক্রিনটা আমাদের আসছে, এখানে একটা আছে ডকুমেন্টস, আরেকটা কি আছে নিচে আছে ফাইল নেম। তাহলে ফাইল নেমে আমরা দিতে পারি। এখানে জাস্ট এখানে নিচে আপনাকে পিএনজির অপশনটা লেখা লাগবে না, পিএনজি অপশনটা এখান থেকে নিয়ে নেবে। আপনি জাস্ট যেভাবে ফাইল নেমটা যেটা দিতে চাচ্ছেন সেইটাই শুধু এখানে দিবেন। ধরেন আপনি এখানে ফাইল দিতে চাচ্ছেন, যেহেতু লোগোটা আমরা সেভ করব তাহলে লোগো নামে আমরা দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আছে ফরম্যাটের অপশনে ইমেজ অনলি। ঠিক আছে, ইমেজ অনলি। এখানে কয়টা অপশন রয়েছে, HTML এন্ড ইমেজ এবং HTML অনলি। তা আমাদের ইমেজ যেহেতু লাগবে এই কারণে আমরা ইমেজ দেবো। এটা যদি আমরা যে স্লাইস করছিলাম না, মানে ক্রপ দিয়ে যখন স্লাইস করছিলাম তখন আমাদের HTML একটা ফরম্যাট দেখানো হয়েছিল। যদি আপনি HTML ফরম্যাটে করেন তাহলে এটা মানে একটা কোড হয়ে, মানে আপনি যে কোডগুলো লেখেন ইমেজের জন্য সেরকম একটা কোড হয়ে এখানে ইমেজটা গুগল ব্রাউজারে বা মোজিলা ফায়ারফক্সে আপনাকে দেখা যাবে, মানে ইমেজটা আপনি দেখতে পারবেন। তো আমাদের এটা অবশ্য দরকার না, আমরা জাস্ট এখানে ইমেজটা দরকার। তো যেহেতু আমাদের এখানে ইমেজ দরকার, সুতরাং আমাদের ইমেজ অনলি এই ফরম্যাট রেখে আমরা সেভ করব। আর এখানে ফাইলটা যদি আপনি কোনো আপনার নির্দিষ্ট ফাইলে সেভ করতে চান, এখন আপনার কোথায় সেভ আছে এখানে কিন্তু দেখাচ্ছে যে ডকুমেন্টসের ভিতরে সেভ হবে। আর যদি আপনি কোনো এখানে ফাইল লোকেশন না করে দেন তাহলে এটা কোথায় যেয়ে সেভ হবে, ডকুমেন্টসের ভিতরে। তা আমরা একটা ফাইলে দিতেই পারি, তা আমরা ফাইলে যদি দিস পিসিতে রাখতে পারি বা ডেস্কটপে যেতে পারি। তা আমার এমনি দিস পিসিতে রাখার দরকার, এর জন্য আমি দিস পিসি সিলেক্ট করছি। দিস পিসির ভিতর আমি যে সফটওয়্যারের ভিতরে এখানে LEDP ব্যাচ 7 এর ভিতরে আমি রাখতে চাচ্ছি। তাই এখানে আমি একটা নাম এখানে দিতে পারি। এখানে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করে নিয়েছি। এখানে জাস্ট আমি মাউসের ডাইন বাটন ক্লিক করছি, করার পরে এখানে নিউ এ যাই, এখানে ফোল্ডার একটা আমি ক্রিয়েট করে নিলাম। তা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি যে এখানে আমাদের টেমপ্লেটের নাম ছিল কি স্টিক, তাহলে স্টিক নামে STRICKT স্টিক নামে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পরে এর ভিতরে যে আমি যেহেতু একটা ইমেজ এটা, তাহলে আমি IMG নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করছি। ঠিক আছে, তাহলে এখানে IMG নামে একটা ফোল্ডার আমি এখানে ক্রিয়েট করলাম। এখানে IMG নামে আমি একটা ফোল্ডার এখন ক্রিয়েট করলাম, করে এই ফোল্ডারটা আমি জাস্ট ওপেন। তাহলে আমার ফোল্ডারটা ছিল আমি কোথায় সেভ করছি, এই যে সফটওয়্যারের ভিতরে যে LEDP ব্যাচ 7 এর ভিতরে স্ট্রিক নামে একটা ফোল্ডার করছি। এটা ইমেজটা বাইরে কিন্তু সেভ হয়েছে, যে অটো ক্লিক হওয়ার মতো হয়ে গেল, এই কারণে আমি চেক করলাম। তো তারপর আমি IMG এর ভিতরে এটা রাখছি, পরেরগুলো অবশ্য আমি IMG ফোল্ডারের ভিতরে সেভ করব। আচ্ছা, তাহলে আমাদের লোগোর কাজটা কাটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এখান থেকে এখন আমি আবার হিস্টোরিতে ক্লিক করলাম, করার পরে দেখেন আমার টোটাল মানে আগের যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা আবার শো করছে। তো এখন এখান থেকে আমার আরেকটা জিনিস কেটে নেওয়ার দরকার, ব্যাকগ্রাউন্ডটা আমাকে কেটে নিতে হবে।
তো ঠিক একইভাবে মানে ঠিক যেভাবে আমরা লোগোটা কাটছি প্রত্যেকটা বিষয় এখানে যত পিএইচডির এলিমেন্ট যত আছে সাবজেক্ট এবং অবজেক্ট এখানে সবগুলো আমরা আলাদা করতে পারবো এই একই ফরম্যাটে দিয়ে। তো জাস্ট এখান থেকে আমরা যেটা করব একই নিয়মে আমরা ব্যাকগ্রাউন্ডটার উপরে এখানে অটো সিলেক্ট রেখে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করছি, করলে দেখেন যে ইমেজের উপর আসছে। তো এখন ইমেজের উপর যে লেয়ারটা আসছে এখানে আমরা একটু চেক করবো প্রথমে যে আমাদের টেক্সটগুলো কিন্তু লাগবে না, টেক্সটগুলো কিন্তু এই জন্য আপনি হিস্টোরিতে ক্লিক করেন, হিস্টোরিতে প্রথমে যে ক্লিক করেন করলে দেখবেন যে আপনার টোটাল আবার আসবে। ঠিক আছে, মানে আপনার কি এই ইমেজটা আসতেছে না এরকম? মানে আপনি হিস্টোরিতে আবার ক্লিক করেন, ইমেজটা ঠিক একইভাবে আমরা হাইট এবং ভিজুয়াল ভিউজ করব। তাই এখানে যদি আমরা ইমেজে ক্লিক করি তাহলে দেখেন ইমেজের সাথে টেক্সটগুলো চলে যাচ্ছে। তো আমাদের ইমেজের সাথে টেক্সট রাখার সম্ভবত এটা টেক্সটটা ব্যাকগ্রাউন্ডের জন্য যাচ্ছে। যদি আমরা প্রথমে এখানে কন্টেন্টটা সম্ভবত এই লেয়ারে আছে, কন্টেন্টটা কিন্তু এখানে দেখেন ব্যানারের ভিতর সম্পূর্ণটা আছে। এবার ব্যানার লেয়ারের ভিতরে কন্টেন্টগুলো কিন্তু এখানে আলাদা আছে, এর কন্টেন্টের ভিতরে আবার এখানে আইকন নিচে সেগুলো এখানে আলাদা আলাদা আছে বিভিন্নভাবে। তো আমাদের এটা এতগুলো দরকার নেই, আমরা জাস্ট এখানে কন্টেন্টটা আলাদা চেক করছি, কন্টেন্টটা এই লেয়ারের মধ্যে আছে। এখন ইমেজটা এই লেয়ারে আছে কিনা, ইমেজটা যদি আমরা এখন ক্লিক করি, ধরেন এখানে ইমেজের ভিতরে আবার ইমেজের মধ্যে ইমেজ নামে একটা ফাইল এখানে আছে। তো এখানে দেখেন ক্লিক করলে ইমেজটা চলে যাচ্ছে, কিন্তু কন্টেন্টটা চলে যাচ্ছে এই কারণে কন্টেন্টটা হলো হোয়াইট কালার, এখানে কন্টেন্টটা হোয়াইট কালারে করা আছে, যার কারণে এখানে ব্যাকগ্রাউন্ড যখন পারছে না তখন কন্টেন্টটা শো করছে না, মানে শো করছে কিন্তু আমরা দেখতে পারছি না যেহেতু হোয়াইট কালার এই কারণে। আর যখন ব্যাকগ্রাউন্ড থাকছে না তখন এই কালারগুলো শো করছে না, হাইড হয়ে যাচ্ছে। তো আমাদের জাস্ট ইমেজটা ট্রিম করার জন্য ওই কেটে নেওয়ার জন্য জাস্ট একইভাবে আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে অল্টার চেপে ধরে রাখবো, রেখে ইমেজের উপরে মাউসের ডান বাটন ক্লিক করব, করলে দেখেন এখন সবগুলো চলে গেছে, মানে অন্য যত লেয়ার আছে সব হাইড হয়ে গেছে। এখন আমাদের এই লেয়ারটা রাখার জন্য আমরা ঠিক একইভাবে ফার্স্টে ইমেজে যাব, তাই না? এখানে আমরা ইমেজে যাব, যাওয়ার পরে ট্রিমে ক্লিক করব, ট্রিমে ক্লিক করার পরে এখানে ঠিক একইভাবে আমরা ওকে দেবো আগের মতো। ওকে দেওয়ার পরে দেখেন আমাদের লেয়ারটা কেটে গেছে। এখন আমরা এটা সেভ করব, সেভের জন্য আমরা ফাইল মেনুতে যেয়ে সেভ ফর ওয়েব এই অপশনে যাব, সেভ ফর ওয়েবে দেয় এখানে PNG24 এখানে ডিফল্ট ভাবে যেটা আছে এটা আমাদের প্রয়োজন, দেরি হচ্ছে, অবশ্যই এটা কমপ্লিট হয়েছে। এখন আমরা কি করব, সেভে ক্লিক করব, সেভে ক্লিক করলে এখানে দেখেন একটা নাম দিতে বলছে, তাহলে আমরা ঠিক আগের মতো একটা নাম দিয়ে দেই। এখানে এটা হলো বিজি ইমেজ, তাহলে আমরা এখানে মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তা আমরা অত বড় না লিখে সংক্ষেপে আমরা লিখি বিজি আন্ডারস্কোর ইমেজ IMEAG লিখি। আমাদের এখানে .png দরকার নেই, .pngটা অটো নিয়ে নেবে এখান থেকে, মানে এখানে ডিফল্ট সেটিং করা রয়েছে এই কারণে এখানে আপনার অটো এখানে PNGটা নিয়ে নেবে। তা আমরা এখানে দেখেন আগে আমাদের এখানে ডকুমেন্টস দেখাচ্ছিল, এখন কিন্তু ডকুমেন্টস দেখাচ্ছে না, আমরা যে ফোল্ডারে সেভ করছিলাম সেই ফোল্ডারটা দেখাচ্ছে। তা আমরা এখানে ফোল্ডারটা ওপেন করে দেই, দিয়ে আমরা এখানে সেভ করে দিই। এখন দেখেন বিজি ইমেজের দ্বারা অলরেডি PNG কিন্তু পেয়ে গেছে। এখন যদি আমরা সেভ করি তাহলে এখানে ইমেজটা ওখানে সেভ হবে। তাহলে আমাদের কমপ্লিট। এখন দেখেন এই অপশনে আসার পরে আপনি আবার শুরুতে যাওয়ার জন্য জাস্ট এইখানে হিস্টোরিতে যে স্টিক প্লেস আছে এখানে ক্লিক করবেন, করলে আবার আপনার প্রথমে চলে যাবে। হ্যাঁ, এই হলো বিষয়। এখানে আপনি এখন একইভাবে আপনার PHP থেকে HTML মানে PHP কোড যে টেমপ্লেটটা আছে আপনি জাস্ট সেভাবে সবগুলো আপনি লেয়ারগুলো আলাদা করে নিতে পারবেন, নিয়ে আপনি ইমেজে ভাগ করতে পারবেন, বিভিন্ন কাজ আপনি করতে পারবেন। ওখানে বিভিন্ন অপশন আছে, এগুলো আপনারা চেক করবেন। তো এখন আমরা যেটা আমরা কাজ করতে যাচ্ছি এই ফোল্ডার বলতে আমি এখানে ফোল্ডারটা সেভ করছি, ব্যাস 7 এর ভিতরে স্টিক নামে সেভ করছি। এখানে জাস্ট আমরা আমাদের কয়েকটা ফাইল রাখবে, যেমন এখানে আমরা যখন কোনো প্রজেক্ট করব আমাদের বেশ কয়েকটা ফাইল সব প্রজেক্টে লাগে, সেটা হলো CSS এর একটা ফোল্ডার, এটা আমরা CSS নামে সেভ করছি। এরপরে জাভা স্ক্রিপ্টের একটা ফোল্ডার, প্রায় মানে এমন কোনো প্রজেক্ট নেই বললে চলে যেখানে আপনার CS এবং JS লাগবে না। তাহলে CS এবং JS নিয়ে আমরা দুটো ফোল্ডার এখানে ক্রিয়েট করলাম। এর ভিতরে C
সিএস ক্রিয়েট করছি, এর ভিতরে আমাদের style.css এর বা বুটস্ট্র্যাপের যে ফাইলগুলো থাকবে সেগুলো আমরা রাখবো। আর জেএস ফোল্ডার ক্রিয়েট করছি, এখানে আমরা জাভাস্ক্রিপ্ট বা jQuery যে ফাইলগুলো থাকবে সেগুলো আমরা রাখবো। অর্থাৎ এখানে থাকবে সিএসএস এবং এখানে থাকবে জেএস, তো জাভাস্ক্রিপ্ট আর এখানে সিএস। আচ্ছা, এখন এখানে আমরা এই দুটো ফোল্ডার ক্রিয়েট করছি। এরপরে আমরা যেটা করব, একটা index.html নামে একটা ফাইল করব। এই যে টেক্সট ডকুমেন্টে যে আমরা করতে পারি, এখন এখানে আমরা লিখব index.html। লেখার পরে আমরা এই যে .txt এটা কেটে দেব। তারপরে আমি এন্টার প্রেস করলাম, করার পরে এখানে চেঞ্জ ফাইল নেম এক্সটেনশন এখানে আমরা ইউজ করব। বলে এখানে একটা index.html নামে একটা ফাইল এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে index.ফাইলটা ওপেন করে কাজ করতে পারি, কিন্তু আমরা এভাবে করব না। আমরা ভিজুয়াল স্টুডিও কোডে আমরা ফোল্ডারটা একই সাথে ফোল্ডারটা ওপেন করব, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে এবং লাইভ সার্ভারটা অন হবে। যদি আপনি এখানে দেখেন, যদি আমি index.html পেজটা শুধু একটাই ফাইল যদি আমরা ভিএস কোড অন করি, তারপরও কিন্তু কাজ করা যাবে। কিন্তু এগুলো কেন করা হয় না? এখানে মেন আপনি যখন লাইভ সার্ভারে অন করতে যাবেন তখন কাজটা ভিএস কোড থেকে, মানে এখানে দেখবেন যে ভিএস কোড থেকে একটা মেসেজ দেবে যে আপনার ফাইলটা, মানে আপনি যেটা রেজাল্ট দেখতে চাচ্ছেন এটা একটা ফোল্ডারে রাখেন, ফোল্ডারে রেখে কাজ করতে হবে। আপনার যত একটা কাজ থাকবে সবগুলো কি থাকবে, ফোল্ডারের ভিতর থাকবে। তখন ভিএস কোড লাইভ সার্ভার বা এক কথায় আপনার কাজের এনভায়রনমেন্টটা সুবিধাজনক হবে। প্রথমে আমরা যেটা করব, আমরা HTML একটা মার্কআপ নিয়ে আসব। এখানে আমরা নামটা দিয়ে দেব। এখানে অবশ্য প্রথমে এগুলো আমাদের বোঝানো হয়েছে যে ডক-টাইপ HTML ল্যাঙ্গুয়েজ ইন, মানে এখানে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখছি। এখানে মেটা ক্যারসেটে বোঝানো হচ্ছে যে কোনো ধরনের UTF-8 দেওয়ার মানে হলো যে কোনো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবে। আর মেটা নেম, ভিউ পয়েন্ট, কন্টেন্ট, ওয়াইড ডিভাইস, ওয়াইড, এখানে এটার মানে আমরা যে মিডিয়া স্ক্রিন নিয়ে কাজ করছিলাম, এখানে মিডিয়া স্ক্রিনের বিষয়টা শো করে মেটা ভিউ পয়েন্ট। তো এখানে জাস্ট ফর ডকুমেন্টের জায়গায় আমরা এখানে রাখবো যে আমরা যে টেমপ্লেটটা নিয়ে কাজ করছি এই টেমপ্লেটের নামটা রাখবো। এটার নাম হলো স্টিক, তাহলে আমরা এখানে স্টিক দিয়েছি। এখন আমাদের এই স্টিকটা দিচ্ছি, স্টিকটা আমাদের মানে যে ব্রাউজারে শো করবো সেখানে ব্রাউজারের একটা আইকন হিসেবে স্টিক এই অপশনটা থাকবে। এরপরে আমাদের যদি এখন আমরা ধরেন এখানে কিছু লিখি, restrict strickt, এখন এটা যদি আমরা লাইভ সার্ভার ওপেন করতে চাই, তখন আমি ওয়াল্টার এবং এলও প্রেস করছি, তখন এখানে কি বলছে, ওপেন এ ফোল্ডার ওয়ার্ক প্লেস। ঠিক আছে, এখানে নিচে দেখেন লেখা আছে যে ওপেন এ ফোল্ডার, মানে লাইভ সার্ভার যদি চালু করেন তাহলে কি করতে হবে, আপনাকে ওপেন এ ফোল্ডার ওর ওয়ার্ক প্লেস, একটা ওয়ার্ক প্লেস আপনাকে তৈরি করতে হবে। তো এই কারণে কিন্তু বারবার আমরা ফোল্ডারে নিয়ে কাজ করি। আর এখানে ফোল্ডার যখন কাজ করা হয় তখন এখানে একটা কাজ আপনার বারবার এখানে এই ফোল্ডারে আপনাকে যাওয়া লাগবে না, আপনি এখান থেকে সব কাজ করতে পারবেন, মানে এক জায়গা থেকে আপনি সব কাজ করতে পারবেন। তো যাই হোক, আমরা এই জন্য আমরা জাস্ট এটা ফোল্ডারে ওপেন করব। তাহলে আমরা একটা কেটেও দিতে পারি, না দিলেও এটা কেটে যাবে অটোমেটিক্যালি। তাহলে আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করব ভিএস কোডে। তাহলে ওপেন ফোল্ডারে ক্লিক করার পরে দেখেন আমরা ফাইলটা আমাদের কোথায় আছে, আমাদের দিস পিসিতে আছে, দিস পিসি। তারপর ফাইলটা আমার সফটওয়্যারের মধ্যে, এরপর আমার LEDP ব্যাচ 7 এখানে গেলাম, যাওয়ার পরে স্টিক। তাহলে এই ফোল্ডারটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে আমরা সিলেকশন রেখে এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। এখন দেখেন ভিজুয়াল স্টুডিও কোড এটি রিলোড হচ্ছে, মানে নতুন করে এটা রিস্টার্ট হয়ে আমরা আমাদের ফোল্ডারটাই শুধু আছে, এখানে অন্য কিছু নেই। তো এখানে এরপর ওয়েলকামে দেখাচ্ছে আপনি কোন কোন বিষয় নিয়ে এখানে কাজ করছেন সেগুলো দেখাচ্ছে। তো এগুলো আমাদের ওয়েলকামের বা এখানে রিসেন্ট থেকে আপনি যেতে পারেন। তো এগুলো আমাদের কিছু লাগবে না, আমরা এখানে কেটে দিলাম। দেওয়ার পরে আমাদের যে index.html এখানে আমরা যদি এখন ক্লিক করি, আমাদের যে আমরা যে কোডগুলো লিখছিলাম সে অপশনটা আসছে। এখন এখানে আপনি কিছু করতে চান, ভিএস কোডে যেহেতু আমরা কাজ করি, ভিএস কোডের কিছু সেটিংস আছে। এখানে প্রথম যেটা আছে, যদি এর উপর মাউস ওভার করা হয় তাহলে এখানে লেখা এক্সপ্লোর।
এক্সপ্লোরারে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন কি হয়, এক্সপ্লোরারে যদি আমরা একবার ক্লিক করি তাহলে ক্লপসের মতো এটা হাইড হয়ে যাচ্ছে, মানে এখানে যে ফোল্ডার নেম ফাইল নেম দেখাচ্ছে এগুলো হাইড হয়ে যাচ্ছে। যদি আমরা আবার ক্লিক করি তখন এখানে কি দেখাচ্ছে, আমাদের যে ফোল্ডারের নেম, তারপর ফোল্ডারের ভিতরে কি কি ফাইল আছে এগুলো সব দেখাচ্ছে। তো আমরা সাধারণভাবে কাজ করার জন্য এক্সপ্লোরারের এই অপশনটা হাইড করে রাখবো। তাহলে এখানে আমরা হাইড করে রাখলাম, তাহলে আমাদের স্ক্রিনটা একটু বড় হবে। এবার এখানে আপনাদের একটা স্ক্রিন দেখেন শো করে, এটা এর ভিতর থেকে বাদ দেওয়া যায় যদি আপনারা এখানে না রাখতে চান, অন্য সময় দেখবো আমরা এটা। এরপরে সার্চের একটা অপশন আছে, সার্চ করতে পারেন, আপনি এখান থেকে সার্চ করতে পারেন, সার্চ করা অংশ রিপ্লেস করতে পারেন, লাগছে না। এরপরে আপনি যদি আপনার প্রজেক্টে গিটহাবে ব্যবহার করতে চান তাহলে এখানে তো গিটহাবের একটা অ্যাকাউন্ট করে এটা করা যায় গিটহাবে, এটা আমরা পরে দেখবো। এরপরে আরো কয়েকটা অপশন আছে, এখানে আপনি কিছু রান করতে পারেন। এরপরে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ভিএস কোডের যে অংশটা, এটা হলো আপনার এখান থেকে আমরা বিভিন্ন এক্সটেনশন, বিভিন্ন ভিএস কোডের কাজের সুবিধাতে ভিএস কোডে আপনার অধিকাংশ কোডগুলো এখানে লেখা যায়, আপনি যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে চান এখানে লেখা যায়। এই কারণে দেখবেন যে বড় বড় এখানে আপনি অনেক কোড ব্যবহার করতে, এরকম ধরনের একটা ন্যাপ বার করবেন। এখন ন্যাপ বার আমরা সিএসএস দিয়েও করতে পারি, আবার বুটস্ট্র্যাপ দিয়েও করতে পারি। সিএসএস দিয়ে সম্ভবত আপনাদের একটা ন্যাপ বার করে দেওয়া হয়েছিল, তো আমি এটা বুটস্ট্র্যাপ দিয়ে করছি। আবার বুটস্ট্র্যাপ দিয়ে করার পরে যদি আমরা মনে করেন যে সিএসএস দিয়ে একটা করবো, সিএসএস দিয়েও করা হবে, কারণ আমরা এটা বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসতে পারি ন্যাপ বারটা নিয়ে। এটা আমরা জাস্ট কাস্টমাইজ করে এটা কাজ করব। তাহলে আমরা একটু বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে যাই, বা যেহেতু আমরা বুটস্ট্র্যাপ 4.5 নিয়ে কাজ করছি সুতরাং আমরা বুটস্ট্র্যাপ 4.5 এখানে যে এদের যে ন্যাপ বার আছে ন্যাপ বারটা জাস্ট ফর আমরা বসাবো, বসে এটা দিয়ে আমরা কাস্টমাইজ করে কাজ করব। এখানে আমরা 4.5 বুটস্ট্র্যাপের যে লিঙ্ক সেখানে চলে আসছি। এখন এখানে আমরা কি দেখবো, ন্যাপ বার নামে সার্চ করব। কেমন ধরনের একটা ন্যাপ বার খাটে, এখানে বিভিন্ন ন্যাপ বার আছে। আমরা কালকে অবশ্য আমরা এটাই ব্যবহার করছিলাম, জাস্ট আমরা বুটস্ট্র্যাপ থেকে আপনি এখানে ডকুমেন্টেশনের ভিতরে বা এখানে রিসোর্স থেকে যদি আপনি ফাইল ব্যবহার করতে চান জাস্ট ফর এখানে আপনাকে এভাবে কষ্ট করে কপি করা লাগবে না। সিম্পলি আপনি যদি এখানে কপি ক্লিক করেন তাহলে এটা টোটাল এই ফাইলটা কিন্তু কপি হয়ে গেছে। তো এটা কপি হয়ে যাওয়ার পরে যদি আমরা আমাদের প্রজেক্টের ভিতরে রাখি, আমাদের প্রজেক্টটা আছে এইখানে, তাহলে জাস্ট আমরা এখানে রেখে দিলাম, টোটাল ফাইলটা চলে আসছে। তো এখন যদি আমরা একটু রিলোড দেই যে আমাদের এটা কেমন শো করে, এই যে মানে এখানে আসছে কিন্তু আমাদের কোনো সিএসএস এখানে পাইনি। এখানে মেন বিষয় হলো কি এখানে কোনো সিএসএস পাইনি। তো সিএসএস পাওয়ানোর জন্য বুটস্ট্র্যাপে কাজ করার আগে এখানে দেখেন বলে দিয়েছে, যদি আপনারা বুটস্ট্র্যাপ ডকুমেন্টেশনে যান, জাস্ট আমরা ডকুমেন্টেশনে যাই। এখন এখানে দেখেন ইন্ট্রোডাকশনে কি বলছে, যে আপনি কাজ করতে চাইলে এখানে আপনি ডাউনলোড করে কাজ করতে পারেন, অথবা আপনাকে বুটস্ট্র্যাপের শুরুতে লিঙ্কটা দিয়ে দিতে হবে। সিএস এর জন্য কি করতে হবে, এই লিঙ্কটা আপনাকে দিয়ে দিতে হবে। তাহলে এখন যদি আমরা এই লিঙ্কটা দিয়ে দেই, ধরুন আমরা এই লিঙ্কটা দিয়ে দিলাম, এখানে লিঙ্কটা দিয়ে দিতে হবে কোথায়, আমরা সিএসএস গুলো ব্যবহার করব হেড ট্যাগ ক্লোজ করার আগে এবং টাইটেল ট্যাগের পরে এখানে আমরা ব্যবহার করব। তো এখন এখানে যদি আমরা লিঙ্কটা জাস্ট প্রেস করি তাহলে এখানে দেখেন যে আমাদের রেজাল্টটা কি আসছে, এই যে আমাদের কিন্তু ন্যাপবারটা এখানে পেয়ে গেছে। ঠিক আছে, পেয়ে গেছে, কিন্তু এখানে ক্লিক করলে কিছু আসছে না, কারণ জাভাস্ক্রিপ্ট এখনো পাইনি। তো যদি জাভাস্ক্রিপ্টের জন্য এখানে বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন কি বলছে, জাভাস্ক্রিপ্ট পাওয়ানোর জন্য এখান থেকে আপনাকে এই দুটো ফাইল কপি করতে হবে, এই দুটো ফাইল আপনাকে ব্যবহার করতে হবে। তাহলে এই দুটো ফাইল যদি আমরা ব্যবহার করি, এখানে জাস্ট আমরা কপি করলাম, কপি করে আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো কোথায় রাখি, জাস্ট লাস্টে, মানে জাস্ট বডিটাকে উপরে রাখি। এখানে যদি আপনি হেড ট্যাগেও রাখেন সমস্যা নেই, কাজ করবে। কিন্তু আমরা এটা ফর্মালিটির জন্য বা এখানে ওয়েবসাইট যাতে রান করতে ফাস্ট হয় জন্য আমরা এটা নিচে রাখি।
এখন যদি আমরা একটু দেখি যে আমাদের ন্যাপবারটা কেমন কাজ করছে, এই যে এখন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন একটা মেনু চলে আসছে, কিন্তু জাভাস্ক্রিপ্ট লিঙ্কটা দেওয়ার আগে এখানে রেসপন্স করছিল না। এখানে কি হচ্ছে না, রেসপন্স করছে না। দেখেন জাভাস্ক্রিপ্ট লিঙ্ক যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে কি হচ্ছে না, রেসপন্স করবে না। ঠিক আছে, এখন যদি ক্লিক করি কিছু আসছে না, শুধু ন্যাপবার নামে একটা আসছে। আর এটা যদি আপনি ইনস্পেক্ট এলিমেন্ট করেন, এই যে এখান থেকে যদি আমরা এখন এটা ইনস্পেক্ট এলিমেন্ট করি, তারপর আমরা যদি মোবাইল রেসপন্সিভ যাই, মানে একটু সাইজটা আমরা বাড়াই দিই। এখন দেখেন যদি আমরা 1000 রেসপন্সিভ রাখি তাহলে এখানে দেখাচ্ছে। এটা আমাদের যে গ্রিড সিস্টেম মিডিয়া স্ক্রিনের বিষয়, এটা গ্রিড সিস্টেমে যদি 1000 নিচে আসে, স্ক্রিন যদি 992 পিক্সেল, এরকম ভাবে ন্যাপবারের ভিতর ক্লাসগুলো আপনি পাবেন। যদি 992 পিক্সেলের নিচে আসে তখন কোলাপস হবে, মানে স্ক্রিনটা এই কোলাপসে ক্লিক করলে তখন স্ক্রিনটা আসবে। এখানে যে কোলাপস আইকন আসছে, আইকনে ক্লিক করলে স্ক্রিনটা আসবে। দেখেন আমি 991 পিক্সেল দিই, এখন দেখেন ন্যাপবারটা হাইড হয়ে যাচ্ছে। এখন এই যে কোলাপসে ক্লিক করলে আসবে, কিন্তু আমাদের আসতেছে না কেন, আমাদের জেএস ফাইলটা পাচ্ছে না এর জন্য। আর যদি আমি 992 পিক্সেলের উপরে অর্থাৎ 1000 পিক্সেল এখান দিয়ে দিই, বা এর বেশি যত বেশি দেবো তত কোনো সমস্যা নেই, এখানে আসবে। যে ক্লাসগুলো আপনি জাস্ট আপনাকে পরে বোঝানো হবে। এই দেখেন এখানে ন্যাপবার এক্সপান্ড এলজিতে এখানে বাড়া এলজিতে এক্সপান্ড করতে বলছে, মানে এখানে দেখেন না ন্যাপ ক্লাস। ঠিক আছে, এখানে ন্যাপ ক্লাস কি আছে, এলজিতে ন্যাপ ক্লাস এলজিতে এখানে এক্সপান্ড হবে। আর অন্য ক্ষেত্রে কি হবে, অন্য ক্ষেত্রে একটা হাইট থাকবে। তার এক্সপান্ড এলজি মানে কি, এলজি মানে 992 পিক্সেল। ঠিক আছে, মানে মিডিয়াম সাইজ। আর তার এলজি মানে তো 992 পিক্সেলের উপরকে বোঝায়। সুতরাং আপনি এখানে 992 পিক্সেল দেন, তারপর এটা থাকবে, তাই না, 992 পিক্সেল, যে তখন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যদি আমরা 991 পিক্সেল দিই তখন এটা হাইট থাকবে। এই যে আবার হাইট হয়ে যাচ্ছে। এখানে মিডিয়া যে এলজি সিস্টেম, এখানে ক্লাসটা যদি এই ক্লাসটা আপনি বাদ দিয়ে দেন, যে ন্যাপবার এক্সপ্যান্ড এলজি না দিয়ে যদি এখানে এসএম দেন, তাহলে কিন্তু আর এরকম হবে না। আপনার ন্যাপবারটা সবসময়ের জন্য এখানে অ্যাডজাস্ট থাকবে। যদি আমরা একটু পরীক্ষা করি, আমি যে কথাটা বলছি, এখানে যদি আপনি এলজি রয়েছে, এলজির দরকার নেই, আপনি এটা এসএম দিয়ে দেন, যে এসএম এ এক্সপ্যান্ড হবে। এখানে আমি বলে দিলাম যে এসএম এ এক্সপ্যান্ড হবে। এখন দেখেন এখানে 992 পিক্সেল দেওয়া হচ্ছে, ওইখানে রিলোড দিতে হবে। সেভ করা হয়েছে, এই যে এখন দেখেন এটা এক্সপ্যান্ড হয়ে গেছে। এখন আপনি কমান এসএম মানে কত, আপনাদের ক্লাসগুলো এখানে সাইজটা নিচে মনে আছে, এসএম এর সাইজটা কত। আচ্ছা, আমরা অবশ্য জানি যে এসএম এর সাইজটা হলো 576 পিক্সেল। সুতরাং 576 পিক্সেল দিয়ে আপনি এখানে চেক করতে পারেন। ধরুন আমি এখানে 576 পিক্সেল দিই, ততক্ষণে দেখেন যে এটা এক্সপ্যান্ড থাকবে। 576 পিক্সেল এক্সপ্যান্ড আছে, কিন্তু আপনি একটু কমান 575 পিক্সেল দিন, তখন আবার দেখেন ক্লাপস হচ্ছে। মানে ন্যাপবারটা সিস্টেম করা, মানে যাতে বিভিন্ন ড্রাইভ বিভিন্ন ডিভাইসে আপনি ব্যবহার করতে পারেন। ধরুন আপনি মোবাইল ডিভাইসে আসবেন, তখন এখানে ন্যাপবারটা থাকবে, কিন্তু ক্লাপসের ভিতর থাকবে। ক্লাপস আইকনে ক্লিক করলে আপনার ন্যাপবারটা শো করবে, আবার ক্লাপস আইকনে ক্লিক করলে ন্যাপবারটা হাইড হয়ে যাবে। তো আমাদের এখানে বুটস্ট্র্যাপ এখানে এই সিস্টেমটাই করে রাখছে যে যদি ডিসপ্লেটা এলজি থাকে তাহলে এলজিতে এক্সপ্যান্ড থাকবে, অন্য ক্ষেত্রে কি থাকবে, মানে এলজি সে যদি ছোট হয় না। এক কথায় যখন আপনি এসএম ক্লাস ব্যবহার করছেন, এর উপরের কোনো লিমিটেশন নেই। মানে যদি এখানে আবার কন্ডিশন না দিয়ে উপর পর্যন্ত আপনি নির্ধারণ করে না দেন, আমাদের মিডিয়া স্ক্রিনে দেখানো হয়েছিল, মিডিয়া কোয়েরি ব্যবহার করে আপনি স্ক্রিন মানে একটা কন্ডিশনে দিতে পারেন। ধরেন যে 576 পিক্সেল থেকে আপনি 792 পিক্সেলও দিতে পারেন, 992 পিক্সেল মিডিয়াম স্ক্রিন পর্যন্ত আপনি একটা কন্ডিশনে দিতে পারেন। তাই এখানে যদি আপনি কোনো কন্ডিশন না পেলান, যদি আপনি কোনো উভয়ের ভিতরে একটা, যেমন আপনি এসএম এবং এমডি এরকম যদি কন্ডিশন না দেন, তাহলে আপনি যখন এসএম ব্যবহার করবেন তখন আপনি 576 পিক্সেলের যত উপরে যান সবগুলো সেগুলো এসএম এর অধীনে চলে আসবে। মানে আপনি যত উপরে যান তখন মানে 500, এক কথা এখানে কন্ডিশনটা এই কাজ করবে, যখন আপনি 576 পিক্সেলের উপর যাবেন তখনই আপনার স্ক্রিনটা বড় হয়ে যাবে, মানে আপনার ন্যাপবারটা এক্সপ্যান্ড হবে।
তা আমাদের এখানে এরা যে ডিফল্ট ক্লাসটা ব্যবহার করছে, আমি জাস্ট এই ক্লাসটা ব্যবহার করছি, আপনারা ইচ্ছা করলে অন্য ক্লাস এখানে ব্যবহার করে চেক করতে পারেন। তো ধরেন আমি এখানে এলজি রাখলাম, রাখার পরে তাহলে এখন বুঝছেন যে আমাদের ন্যাপবারটা হাইড হয়ে যাবে। তা আমরা এখানে হাইড হবে কত পর্যন্ত, আমরা যদি এখন 992 আসি তখনই এক্সপ্যান্ড হবে, অন্য অন্য ক্ষেত্রে এখানে হাইড থাকবে। তাহলে এখন দেখেন এটা ঠিক আছে। তাহলে আশা করি আপনারা এটা বুঝছেন। তাহলে এরপরে আমরা যেটা করতে চাচ্ছি, এখন আমাদের এইখানে যখন আমাদের হাইড হচ্ছে তখন কিন্তু আমরা যদি এখানে আমরা স্ক্রিনটা কেটে দেই, রেসপন্সিভ কেটে দেই, তাহলে কিন্তু হাইড হচ্ছে, অর্থাৎ 992 পিক্সেল পাচ্ছে না। ঠিক আছে, তো এখন কিন্তু হাইড রয়েছে। ঠিক আছে, এখন মানে আমার যে এখানে ডিসপ্লে এটা বলছে যে 992 পিক্সেল না। ঠিক আছে, তাহলে এখন কিন্তু এটা হাইড রয়েছে, কিন্তু আমাদের এটা কাজ করছে না। আমরা ক্লাস আইকনে যদি ক্লিক করি তাহলে আসছে না। কেন? কারণ আমাদের jQuery ফাইলটা পাচ্ছে না, মানে জাভাস্ক্রিপ্ট এবং jQuery এই দুটো ফাইল পাচ্ছে না, এই কারণে এটা রেসপন্স করছে না। তো আমরা যদি এই দুটো ফাইল দিয়ে দেই তাহলে এখন কিন্তু এখানে রেসপন্সটা করবে, তাই না? রিকমেন্ডেশন করেছে যে আপনি এই দুটো ফাইল এখানে এদের যে সিডিএন অর্থাৎ কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক এটার সাথে রেখে যদি আপনি কাজ করতে চান, মানে যেখান থেকে আপনার জাভাস্ক্রিপ্টটা কাজ করবে, তাহলে আপনি এখানে এটা কপি করে জাস্ট ফর আমরা এটা রাখবো কোথায়, আমাদের যে ফাইলটা আছে এর নিচে আমরা রাখবো। ঠিক আছে, মানে বডি ট্যাগের উপরে, বডি ট্যাগ যেখানে ক্লোজ হচ্ছে ঠিক তার উপরে রাখবো। এখন যদি আমাদের ফাইলটা আমরা একটু দেখি, এখন দেখেন এখানে যদি আমরা রিলোড দেই, ন্যাপবার আছে, এখানে কোলাপস আইকনে ক্লিক করলে এই যে আমাদের ন্যাপবারটা শো করছে। এখন আমরা এটা কাজ করতে চাচ্ছি, এটা আমরা সাধারণভাবে আমরা যখন সার্ভারে কাজ করব তখন আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটা এভাবেও দেওয়া থাকবে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ফোল্ডার থেকেও লিঙ্ক পাওয়ানো লাগবে। তা আমরা এখন এটা করতে চাচ্ছি, আমাদের ফোল্ডার থেকে আমরা লিঙ্কটা পাওয়ানোর জন্য আমরা এখন কাজ করব। তাই এখন দেখি আমরা কাজ করছে, ঠিক আমাদের যখন ফোল্ডার থেকে লিঙ্ক পাবে তখন যদি আমরা এই ফাইলগুলো এখানে যে সিডিএন গুলো আমরা দিছি, এই সিডিএন গুলো যদি বাদ দেওয়ার পর যদি একই কাজ করে তখন বুঝবো যে আমাদের ফাইলটা কাজ করছে। তাহলে এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের বুটস্ট্র্যাপটা অবশ্য ডাউনলোড করতে হবে। কালকে অবশ্য ডাউনলোড করেছেন আপনারা অনেকে, যদি কেউ না করে থাকেন তাহলে আপনারা এখানে বুটস্ট্র্যাপের ডাউনলোড অপশনে যেয়ে জাস্ট ফর আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এখানে ডাউনলোডে ক্লিক করলে এই যে যদি এখানে আপনি ডাউনলোডে ক্লিক করেন, এখন দেখেন এখানে ডাউনলোড অপশন আছে, এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করা ফাইলটা থেকে দেখাচ্ছি। তো এখানে আমরা যেটা করব, এর ভিতরে আমরা যাব, আমার ডাউনলোড করা ফাইলটা আছে এখানে। আর এর ভিতরে আমরা এখানে আমি অনেকগুলোই ফাইল এনে যাই, বুটস্ট্র্যাপ 4.53 এর ভিতরে যেতে হবে আপনাকে ডিস্টির মধ্যে। ঠিক আছে, ডিস্টির ভিতরে যে এখানে দেখেন সিএসএস এর একটা অপশন আছে, এখানে সিএস থেকে আপনি নিবেন কোনটা, এর ভেতর থেকে বুটস্ট্র্যাপ min.css অর্থাৎ এইটা, এখানে এই যে এইটা বুটস্ট্র্যাপ min.css, এই ফাইলটা আপনাকে কপি করে আপনি রাখবেন কোথায়, আপনি যে ফোল্ডারে কাজ করবেন সেই ফোল্ডারে যে সিএসএস ফোল্ডার বা আপনি যে নাম দেবেন সেই নামে রাখবেন। তাহলে আমার ফোল্ডারটা এখানে কোথায় আছে, আমি ফোল্ডারটাই প্রবেশ করি। এই যে আমার ফোল্ডারটা আছে সফটওয়্যারের মধ্যে ILDB ব্যাচ 7, এর ভিতরে স্টিক নামের, এখানে আমি যেহেতু এটা সিএসএস এর ভিতরে রাখতে চাচ্ছি। ঠিক আছে, এখানে আমি এটা সিএসএস এর ভিতরে রেখে দিলাম। আচ্ছা, আরেকটা ফোল্ডার আমার এখান থেকে আমি একইবারে আরেকটা ফোল্ডার নিয়ে নেব। এর আমি জেএস এর ভিতর যে এই যে ডিস্ট্রিক্ট পরে জেএস এর ভিতর যে এখান থেকে আমি বুটস্ট্র্যাপ min.js যেটা আছে অর্থাৎ এই ফাইলটা নেব, বুটস্ট্র্যাপ min.js এই ফাইলটা আমি নেব। তাহলে এই ফাইলটা আমি কপি করলাম,
করে এই ফাইলটাও ঠিক আমার যে জেএস নামে যে ফোল্ডার আছে অর্থাৎ স্টিক সিএসএস এর ভিতর আমি bootstrap main.css রাখছি, আর জেএস এর ভিতর আমি রাখবো জেএস ফোল্ডার bootstrap main.js আমি এটা রাখবো। আচ্ছা, এই পর্যন্ত কমপ্লিট। এখন যদি আমি এখানে যাই, এখন আমি এখান থেকে জাস্ট ফাইল দুটো লিঙ্ক করাবো আর এখান থেকে লিঙ্ক দুটো বাদ দিয়ে দেবো। তাহলে এখন আমি এখান থেকে এই যে এটা কেটে দিলাম, এখানে যা আছে এটুকু আমি কেটে দিলাম। দেওয়ার পরে আমার এখানে ফাইলগুলো লিঙ্ক করানোর সিস্টেম কি, এখানে যে আমি লিঙ্ক ট্যাগটা ব্যবহার করব, লিঙ্ক ট্যাগ ব্যবহার করে এর সাথে আমি রিয়েল অ্যাট্রিবিউট ব্যবহার করে এখানে স্টাইল শিট লিখবো। আর রেফারেন্সের ভিতরে আমি কোন ফাইল ফোল্ডার থেকে, মানে এক কথায় রেফারেন্সের ভিতরে আপনি লোকেশনটা দেবেন। তা আমার ফাইলটা কোথায় আছে, সিএসএস এর ভিতরে। সিএসএস লিখে আমি ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে দেখেন আমার bootstrap main.css এটা দেখাচ্ছে। তো এটা কমপ্লিট। এরপরে আমরা ঠিক আবার এখানে জাভাস্ক্রিপ্ট যেখানে যাব, আচ্ছা এরপরে আমরা একটু রিলোড দিয়ে দেখি কাজ করছে কিনা, আমরা যে ফাইলটা যোগ করেছি এখন কাজ করছে কিনা। এখন দেখেন এখান থেকে কিন্তু অফলাইনে কিন্তু কাজ করছে, ঠিক আছে, অফলাইনে এখানে কাজ করছে। কিন্তু এখানে যদি আমরা হাইড করি কাজ করছে কিনা, আপনি যদি এখানে একটু এই লিঙ্কটা বাদ দিয়ে দেন, জাস্ট বাদ দেওয়ার জন্য বিভিন্ন সিস্টেম আমি এখানে একটা এস বাদ দিয়ে দিলাম, তাহলে তো ফাইলটা আর পাবে না, ঠিক আছে। এখন দেখেন এখানে আর কোনো আমাদের প্রথম যে ডিসপ্লে চলে গেলো, এখন কিন্তু এখানে সিএসএস পাচ্ছে না। তাহলে বোঝা গেল যে আমাদের অফলাইন যে সিএসএস আমরা ব্যবহার করছি এটা দিক থেকে কাজ করছে। তাহলে আমরা আবার লিঙ্ক করে দেই, যেহেতু আমরা বিষয়টা বুঝছি। জাস্ট আমরা এখন যদি কন্ট্রোল জেড প্রেস করি তাহলে আমাদের আগের ফর্মে চলে যাবে। তাহলে এখন দেখেন আমাদের কাজ করছে। এখন আমাদের জেএসটা লিঙ্ক করাতে হবে, তাহলে জেএসটাও আমরা লিঙ্ক করাই দেই। তাহলে জেএসটা লিঙ্ক করানোর জন্য তার আগে আমরা এই দুটো ফাইল বাদ দিয়ে দিই। এই দুটো ফাইল যদি বাদ দেয়, এখানে কাজটা কি, এখন যদি এই দুটো ফাইল বাদ দিয়ে যদি আমরা সেভ করি, তাহলে এখন আর মানে যে করি পাবে না, যে করি যাবে এখানে ক্লিক করলে কিছু আসছে না, এখানে জাস্ট স্ট্যাটিক হয়ে গেছে। তো সিএসএসটা পাইছে বলে ডিজাইনটা ঠিক আছে, কিন্তু এখানে স্ট্যাটিক হয়ে গেছে, এখানে ক্লিক করলে আর ক্লপস আইকনটা কাজ করছে না। তো এখানে আমরা জাস্ট যে করিও আমরা ঠিক একইভাবে পাবো, যে করি পাওয়ার জন্য ওই জাভাস্ক্রিপ্ট পাওয়ার জন্য আমরা জাস্ট এখানে আপনি স্টাইল ডট পাওয়ার জন্য লিঙ্ক ট্যাগ ব্যবহার করতে হবে। কিন্তু আপনি জাভাস্ক্রিপ্ট যদি লিঙ্ক করতে চান তাহলে আপনাকে স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে আমি এখানে লিখবো স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করি। তাহলে আমরা এই স্ক্রিপ্টের সাথে এসআরসি অ্যাট্রিবিউট ব্যবহার করতে এখান থেকে আমি এন্টার দিয়ে নিতে হবে। তাহলে স্ক্রিপ্ট এসআরসিতে আমার এখানে লোকেশনটা দিয়ে দিতে হবে। তো লোকেশন আমার কোথায় আছে, জেএস এর মধ্যে। তো জেএস লিখে ব্যাকস্ল্যাশ দিলে দেখেন আমাদের ফাইলটা এখানে শো করছে। তাহলে আমরা এখন যদি সেভ করি, সেভ করলে এখন যদি পেয়ে গেছে, কিন্তু এটা কিন্তু কাজ করছে না, এটা কিন্তু কাজ করছে না। আমরা যদি এটা মানে ইনস্পেক্ট এলিমেন্ট করি, ইনস্পেক্ট এলিমেন্ট করলে এখানে আপনার জাভাস্ক্রিপ্টে কোনো ভুল করছেন কিনা এটা আপনি বুঝতে পারবেন সহজে। কনসোল লগে আপনি ক্লিক করবেন, কনসোল লগে ক্লিক করলে এখানে আপনার মেসেজ দিয়ে দেয়। এখানে দেখেন বলছে আনকোড টাইপ এরর, ঠিক আছে, বুটস্ট্র্যাপ জেএস রিকোয়ার jQuery, এখানে কি লাগবে, jQuery লাগবে। এখানে দেখেন সুন্দর করে লিখে দিয়েছে কি লাগবে, এখানে jQuery লাগবে। অর্থাৎ জাভাস্ক্রিপ্টে যদি আপনি কোনো ভুল করেন, রেজাল্ট যদি না আসে, আপনি কনসোল লগে ক্লিক করলে, কনসোলে ক্লিক করলে আপনার সাজেশন দিয়ে দেবে, অর্থাৎ সলভের সিস্টেমটা দিয়ে দেবে। এবার আপনি বুটস্ট্র্যাপ ডকুমেন্টেশন আবার যান, বুটস্ট্র্যাপে দেখেন বলছে এখানে আমরা জাভাস্ক্রিপ্টের জন্য তারা সিএসএস জন্য সিএসএস এর জন্য তারা কি পরামর্শ দিয়েছে, সিএসএস এর জন্য তারা জাস্ট ফর লক্ষ্য করেন এখানে বলছে যে ডিস্টির ভিতরে এখানে কিন্তু আমরা যে ফাইলগুলো তাদের ওখান থেকে পেয়েছিলাম এরকম ভাবে কিন্তু আমরা ফোল্ডারে রেখেছি। এই যে এখানে কোথায় আছে ডিস্ট সিএসএস বুটস্ট্র্যাপ main.css, সিএসএস এর জন্য এই ফাইলটা লাগবে, ঠিক আছে, কি লাগবে, বুটস্ট্র্যাপ main.css এই ফাইলটা লাগবে। তো এই ফাইলটা কিন্তু আমরা লিংক করাইছি, বুটস্ট্র্যাপ main.css এই ফাইলটা আমরা লিংক করাইছি। তো জেএসএস এর জন্য কি লাগবে, দেখেন জেএসএস এর জন্য দুইটা ফাইল লাগবে। একটা কি, একটা হলো এখানে এই ডিস্টির ভিতরে যে বুটস্ট্র্যাপ বান্ডেল, তারপরে কি বান্ডেল main.js এটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা এখানে এটা ব্যবহার করছি বুটস্ট্র্যাপ main.js, এটা আমরা ব্যবহার করছি। কিন্তু এটা ব্যবহার করলেও এর সাথে আরেকটা জিনিস আমরা লাগবে, সেটা হলো কি মানে আরো দুইটা এখানে পরামর্শ দেওয়া আছে।
সেটা হলো এই যে প্রথম দেখেন বলছে যেমন এখানে আমাদের যে রেজাল্টটা দিছে কনসোলে যে jQuery লাগবে, কি লাগবে, jQuery প্লাগইনটা আমরা লাগবে। আর jQuery আমরা যখন রেসপন্সিভ থাকবে অর্থাৎ ওয়েবসাইটে যখন মডেল ব্যবহার করা হবে যে সমস্ত ক্ষেত্রে, সেখানে আপনার jQuery প্লাগইনটা আপনাকে ইউজ করতে হবে। তো এখানে জাস্ট ফর আমরা এখানে কি করতে হবে, তাহলে আমাদের এখানে jQuery প্লাগইন, এই প্লাগইনটাও আমাদের লাগবে, ঠিক আছে। কেন, যদি আমাদের এরপরে যদি এটা ডাউনলোড করে নেই jQuery 3.1 slim.js, এই ফাইলটা আমরা আগে ডাউনলোড করে নেব। তো এখানে জাস্ট যাই আমরা সার্চ করি, করলে এটা চলে আসবে। আচ্ছা দেখেন তো js এর মধ্যে যে ডাউনলোড jQuery অপশনটা আসছে, এখানে আমরা ক্লিক করি। আচ্ছা এখান থেকে আমরা ডাউনলোড কম্প্রেস প্রোডাকশন যে করি, এটা আমরা সাধারণত স্লিম যে করি এটা ডাউনলোড করব। এখানে অপশনটা এটা কোথায় দিছে, এই যে ম্যাপ ফাইল ফর jQuery, এটা আরেকটা আছে। ক্লিক করলে দেখেন যে একটা মানে এই ফাইলটা অন হয়ে গেছে। তো এখানে আপনার এই ফাইলটা অন হয়ে গেছে পর্যন্ত থাক, আপনি যেখানে js ফাইল করেছিলেন এখানে আপনি আরেকটা ফাইল আপনাকে ক্রিয়েট করা লাগবে, ঠিক আছে। তা আপনি এখানে এসে জাস্ট ফর এই যে এখানে জাস্ট আমি এখানে নিউ এ যাই ক্লিক করছি অন্য একটা কারণে। যদি আমি এখানে যাই, যে ফোল্ডারটা আছে ফোল্ডারটার ভিতরে যে আমি এখানে নিউ এ যাই আরেকটা ফাইল ক্রিয়েট করব। এটা নেম দিচ্ছে, আমি যে নামটা আগে কপি করা ছিল এই নামটা আমি দিয়ে দিলাম। এখন আমি ইয়েস করলাম। এখন আমি যদি ভিএস করে যাই তাহলে দেখেন js এর ভেতর আমার দুইটা ফাইল আসছে, একটা হলো jQuery 3. এই যে এই ফাইলটা আসছে এইটা আমি অন করব। অন করার পরে এখানে আমরা যেটা করতে হবে, আপনি jQuery main.js আপনারা এর নামটা জাস্ট ওখান থেকে আপনারা কপি করে নিতে পারেন, বা আপনি এভাবে লিখতে পারেন যে কোনো একটা নাম দিয়ে আপনি জাস্ট js.js আপনাকে অবশ্য লিখতে হবে। আপনি যে নামটাই দেন তাতে সমস্যা নেই, কিন্তু আমি ফাইলটা অ্যাডজাস্ট রাখার জন্য jQuery 3.5 on slim জাস্ট বুটস্ট্র্যাপে যেটা দেওয়া আছে আমি এই নামটা দিয়েছি। আপনি অন্য কোনো নাম এখানে ইউজ করতে পারেন, তবে অবশ্যই আপনাকে এক্সটেনশনে js দেওয়া লাগে। এখন যখন দেখেন যে আমরা যখন এই slim.js এর ডাউনলোড অপশনে ক্লিক করছিলাম তখন এই স্ক্রিনটা চালু হয়েছে, মানে এখানে কিন্তু ডাউনলোড হয়নি, স্ক্রিনটা ওয়ান হয়েছে। এখন এটা ওয়ান হয়েছে, তার মানে jQuery যে ইউজ করার জন্য আপনাকে এই ফাইলটা কপি করতে হয়। তো এটা আপনি সিম্পলি কপি করতে গেলে আপনাকে কোডগুলো ভুল হতে পারে। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এ দিবেন, দেওয়ার পরে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি এটা জাস্ট কপি করবেন, কপি করে আপনি রাখবেন কোথায়, এই যে jQuery 3.5 on slim main.js যে ফাইলটা আছে এখানে আপনাকে রাখতে হবে। এখানে আমি এসে জাস্ট পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন আমি জাস্ট এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারি, বা আমি সেভ মেনু থেকে সেভ করতে পারি। তাহলে আমি এটি সেভ করলাম, করে আমি এখন এর ফাইলের ভিতর থাকতে চাচ্ছি না, কেননা এর ভিতরে কোনো ফাইল কিবোর্ড থেকে মানে কোনো বাটন প্রেস লাগে কেটে গেলে হয়তো কাজ করবে না। এজন্য ফাইলটা আমি সিকিউরিটির জন্য আমি এটা কেটে দিলাম, কেন ফাইলে আমার কোনো কাজ নেই। জাস্ট পর আমি ফাইলে অ্যাড করলাম এখানে ডাউনলোড করে, যেহেতু বুটস্ট্র্যাপ এটা অ্যাড করতে হবে। এখন দেখেন যদি আমরা বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনটা তো আমার কেটে গেছিল, কি কারণ ব্রাউজারটা আপলোড নিয়েছিল।
তা বুটস্ট্র্যাপ 4.5 এ যদি আমি আবার যাই, এই যে আমাদের এখানে, তাই না, এটা করা যায় যে jQuery প্লাগইনটা যদি আপনি নিচে দেন অনেক সময় কাজ করবে না। তা আমরা সব পরীক্ষা নিরীক্ষা যাচ্ছে না, আমরা নিজেরা চান তাহলে পরীক্ষা করে দেখতে পারি। বা বুটস্ট্র্যাপ নিয়ে আরো অনেক কাজ রয়েছে, যেমন এখানে সোর্স ফাইল যদি আপনারা দেখেন, সোর্সের জন্য সোর্সের ডাউনলোডে যাই দেখবেন যে সোর্সের ডাউনলোড আছে, এক্সাম্পলের জন্য ডাউনলোড আছে। এগুলো দিলে আপনার কোডটা কিভাবে কাজ করছে আপনি অনেকগুলো বুঝতে পারবেন। তো এগুলো আমি এখানে এত দেখাতে চাচ্ছি না, জাস্ট ফর আমাদের যেটা আমাদের দেখাতে চাচ্ছি সেটা হলো দেখেন যে এখানে jQueryটা কিন্তু উপরে আছে। এই যে jQueryটা এখানে কোথায় আছে? উপরে। জাভাস্ক্রিপ্টটা নিচে, কিন্তু জাভাস্ক্রিপ্টটা কিন্তু নিচে, ঠিক আছে। সুতরাং আমাদের jQuery লিংকটা কিন্তু উপরে হবে। তা আমরা এখানে জাস্ট এখানে jQuery লিংকটা করাবো ঠিক একই ভাবে। স্ক্রিপ্ট আমি এখান থেকে দিয়ে দিই, ব্রাউজারটা দিয়ে স্লো কাজ করছে। এখানে আমার লিংকটা কি হবে তাহলে? এই কারণে কম্পিউটার সমস্যা করছে। লিংকটা এখানে যে লিংকটা আমি দিয়েছি ফোল্ডারের নামটা, এটা হলো ফোল্ডারের নাম আর এটা হলো ফাইলের নাম, এখানে দিয়ে দিলাম। কি আছে এখানে? ডিনেম এখন আসছে। আচ্ছা, তাহলে এখন যদি আমরা একটু আমাদের ফাইলটা রিলোড দিয়ে দেখি, তাহলে এখন কিন্তু আমাদের সবকিছু অফলাইনে কানেক্ট করা হয়েছে। এখন দেখি আমাদের ফাইলটা কাজ করছে কিনা। ঠিক আছে, এখন যদি আমরা রিলোড দেই, এখানে দেখেন যে এই মানে এরর যেটা দিচ্ছিল কনসোল লগে, এটা কিন্তু দিচ্ছে না। এখন যদি আমরা ন্যাবে ক্লিক করি, এখন কিন্তু কাজ করছে। তাহলে এইভাবে আমরা অফলাইনে রেখে কাজ করতে পারি, কিন্তু আমাদের অফলাইনটা জাস্ট আপনাদের দেখানো হলো, আপনারা জাস্ট এটা। আচ্ছা, তাহলে আমরা এ পর্যন্ত করছি, তাই না? আমাদের ন্যাপবারটা এখানে হাইট আছে, আমরা যদি স্ক্রিন ছোট করি তাহলে ন্যাপবারটা আর কি দেখা যায়, আর যদি বেশি বড় করে জুম করি তাহলে এটা আর কি চলে যায়। যাক আর কি, তো আমরা এখন এটি নিয়ে কাজ করব। তো আমাদের পিএসডি যে ফাইলটা আছে, এখানে দেখেন যে ন্যাপবারটা আমাদের স্টিক একটা লোগো আছে, এরপরে ন্যাপবারটা আছে আর কি সেন্টারে, মানে এই লোগোটা যেখানে বসছে, লোগোর পর থেকে এই অংশটাকে সেন্টার করে এখানে আর কি মেনুটা বসছে। তা জাস্ট এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যদি এখন index.html পেজে যাই, দেখেন আমরা যে ক্লাসগুলো নিয়েছিলাম এইখান থেকে এই ন্যাপবার পরে এর ভিতর দেখেন একটা ক্লাস নাম আছে ব্র্যান্ড নামে, ঠিক আছে। এই ব্র্যান্ড নামের ক্লাসটা থেকে কিন্তু লোগোটা আসে, ঠিক আছে। এইখানে যে ন্যাপবার কথাটা লেখা আছে, এই ন্যাপবারটা আমরা বাদ দিই এখান থেকে, তাহলে দেখেন যে এই অপশনটা এখান থেকে বাদ যাবে, ঠিক আছে। এখানে ন্যাপবারটা বাদ দিয়েছি, মানে ন্যাপবারটা হলো এখানে লোগো অপশন, মানে ন্যাপবার হলো বুটস্ট্র্যাপের একটা ব্র্যান্ড, ন্যাপবার ব্র্যান্ড। এই ক্লাসটা ব্যবহার করা হয় লোগোর জন্য, ঠিক আছে। যদি আমরা ডকুমেন্টেশনে দেখি, আর সেখানে আমরা একটা লিঙ্ক দিতে পারি। এখানে রেফারেন্সের ভিতরে দেখেন একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কে যখন ক্লিক করা হবে, এই লোগোয় ক্লিক করলে সেই লোকেশনে চলে যাবে। তা আমরা এখানে একটা লোকেশন দিয়ে রাখতে পারি, ধরেন আমরা এখান থেকে এই বুটস্ট্র্যাপ ডকুমেন্টেশনের লিঙ্কটা আমরা এখানে দিয়ে রাখবো, ঠিক আছে। গেট বুটস্ট্র্যাপ যে লিঙ্কটা আছে, ধরেন আমরা এই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, যে রেফারেন্সের ভিতরে আমরা এই লিঙ্কটা দেব। তাহলে এখন যদি আমরা একটু এখানে যাই,
রিলোড দেই। এখন যদি আমি ন্যাপ বারে ক্লিক করি দেখেন আমাদের ওই লিঙ্কে চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা যাক এ পর্যন্ত হয়তো আপনারা করছেন। এরপরে আমরা যেটা করব সেটা হলো আমাদের ফটোশপ যে ফাইলটা আছে এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে আছে হোম, অ্যাবাউট আস, সার্ভিস, পোর্টফোলিও, ব্লগ আর কন্ট্যাক্ট আছে, এইগুলো আছে। সুতরাং এখানে আমাদের এই আমরা যেটা যে ন্যাপবারটা নিয়ে আসছি এই ন্যাপবারে কিছু বেশি জিনিস আছে, এগুলো আমরা বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দেওয়ার জন্য আমরা প্রথমে এখানে বাদ দিতে পারি কোনটা, হোম। হোম আমাদের ঠিক আছে, প্রথম লিস্টের ভিতর আছে হোম, এটা ঠিক আছে, এটা আমরা রাখবো। এরপরে লিঙ্ক আছে তাই না, লিঙ্ক আমাদের সমস্যা নেই, আমরা ড্রপ ডাউনের অপশনটা ধরে বাদ দিয়ে দেবো। তাহলে ড্রপ ডাউনের অপশন এখানে কোথা থেকে আছে, এই যে দেখেন এখানে ড্রপ ডাউনের অপশনটা আছে। তাহলে এই লিস্টের কোন পর্যন্ত আছে ড্রপ ডাউনের অপশন, এই ড্রপ ডাউনের কাজ হলো এখান থেকে শুরু করে লিস্ট পর্যন্ত। তাহলে এইগুলো ধরে 24 লাইন থেকে শুরু করে এই 34 লাইন পর্যন্ত এগুলো আমি বাদ দিয়ে দিলাম। এটা আমি জাস্ট ডিলিট করলাম, করলে দেখেন এখন এখানে ড্রপ ডাউন অপশনটা কিন্তু নেই। ঠিক আছে, ডিসেবলের অপশন, ডিসেবলেট জানেন, ডিসেবলেট এই ক্লাসটা ব্যবহার করলে এখানে জাস্ট আপনি ক্লিক করতে পারবেন না। দেখেন এখানে আমি ক্লিক যদি আপনি অন্যভাবে দেখেন, জাস্ট এখানে যে লিঙ্ক রেফারেন্সে যদি আমি একটা লিঙ্ক দিয়ে দেই, এখানে রেফারেন্সে লিঙ্ক দিয়ে দিলে তো সেই লিঙ্কে যাবে। ধরেন আমি আগে এখানে একটা লিঙ্ক দিয়ে দিই, আর এখানে আমি বুটস্ট্র্যাপের লিঙ্কটা দিয়ে দিলাম, এই লিঙ্কটা কপি করছিলাম এখানে দিলাম। আবার ঠিক একইভাবে আমি ডিসেবল যেখানে আছে এখানেও দিলাম, এই দুই জায়গায় আমি ডিসেবল লিঙ্কটা এখানে একটা আমি লিঙ্ক কপি করে দিলাম। এখন যদি আমি রিলোড দেই তাহলে আমার এখন ক্লিক করার সাথে আমার বুটস্ট্র্যাপ পেজে যাওয়ার কথা, এখানে ক্লিক করছি বুটস্ট্র্যাপ পেজে গেছি। কিন্তু এখন যদি আমি ডিসেবলে ক্লিক করি দেখেন যাচ্ছে না। ডিসেবল ক্লাস দ্বারা কি করা হয়, মানে আপনি দেখতে পারবেন কিন্তু এটা কাজ করতে পারবেন না, মানে অ্যাক্টিভ নেই এক কথায়। তা আমি এটি ডিসেবল ক্লাস আমার লাগবে না, এই কারণে আচ্ছা লিঙ্কের বিষয়টা আপনারা বুঝছেন, সুতরাং আমি এটা কন্ট্রোল জেড দিয়ে বাদ দিয়ে দিলাম। এখন তাহলে ডিসেবল ক্লাসটা আমাদের দরকার হচ্ছে না, ডিসেবল ক্লাসটা আমরা বাদ দিয়ে দিলাম, কারণ আমাদের নাম্বারে ডিসেবল ক্লাস নেই। অর্থাৎ এখন যদি আমি এখানে দেখি যে এখন কিন্তু এখানে অ্যাক্টিভ করছে, এখানে ক্লিক করলে এই হ্যাশে চলে যাবে। ধরেন আমি রিলোড দিলাম, এখন তো HTML ইন্ডেক্স পেজে আছে। যদি আমি ডিসেবলে ক্লিক করি এইখানে যে হ্যাশ দিয়ে রাখছেন না আপনি, এই হ্যাশে যাবে। এখানে আমি যদি অন্য কিছু লিখে রাখি, ধরেন লিখে রাখলাম যে লিঙ্ক কোথায়, এরকম কিছু লিখে রাখি লিঙ্ক কোথায়, তাহলে দেখেন কি হচ্ছে, এরকম কিছু শো করার কথা। আমি ক্লিক করি, এই যে লেখা আসছে কি লিঙ্ক কোথায়, মানে লিঙ্ক তো দেননি এই কথা বলছি। ঠিক আছে, তো জাস্ট পরে এখানে আমরা হ্যাশ দিয়ে রাখি, যখন কোনো লিঙ্ক না দেওয়া হয় এখানে আমরা ডিফল্ট ভাবে হ্যাশ দিয়ে রাখি, তাহলে এখানে কি হয় হ্যাশ শো করে। তাই এখানে আমাদের নামটা কি আছে, আমরা যদি পিএসডি ফাইলটাই দেখি এখানে আমাদের নামটা আছে হোম, অ্যাবাউট আস, তারপর সার্ভিস। তাহলে আমরা এটা করে দেই। প্রথমটা আমাদের কি ছিল হোম, তাই না, তাহলে এখানে আমরা হোম দিয়ে দিই, হোম তো আছে। এরপরটা আমরা দিয়ে দিই সার্ভিস, তাহলে এখানটা আমরা সার্ভিস দিয়ে দিলাম, সার্ভিস VIC। এরপরে এখানে কি আছে, আচ্ছা এটা একটু বেশি হয়ে গেছে, আমি আরেকটা কপি করে এখানে দিয়ে দিই, যেহেতু এটাও লাগবে। অ্যাবাউট আসটা আমি এখানে দিয়ে দিই, এখানে লিখি যে অ্যাবাউট আস, ABOUT, অ্যাবাউট আস। আচ্ছা আর কি কি লাগবে, হোম, অ্যাবাউট আস, সার্ভিস, পোর্টফোলিও। পোর্টফোলিও যাবে কোথায়, সার্ভিসের পরে। সার্ভিসের পরে এখানে আমি আরেকটা কপি করে এখানে লিখি, এর নাম হয় কি পোর্টফোলিও, PORT, পোর্টফোলিও। ঠিক আছে, এরপরে কি লিখতে হবে, পোর্টফোলিওর পরে ব্লগ আর কন্ট্যাক্ট আছে, তাহলে লিখে দিই। আর এটা জাস্ট কপি করে দেই, এখানে লিস্ট গুলো বেশি আছে, এছাড়া তো কিছু না। তাহলে এখানে লিখি ব্লগ বা ব্লগ লিখি, BLOG ব্লগ। আর
আর এটা আমরা ডিসেবলের যেটা ছিল এটা আমরা কন্টাকাস করে দিই। কন্টাক্ট আস। এই যে এখন দেখেন মোটামুটি ভাবে পেয়ে গেছে হোম, অ্যাবাউট আস, সার্ভিস, পোর্টফোলিও, ব্লগ আর হলো কন্টাক্টস। এখন জাস্ট পরে এগুলো এটা সার্চ বার তো আমাদের লাগবে না, তাহলে আমরা সার্চের অপশনটা যেখানে আছে এটাও বাদ দিয়ে দেই। এখানে সার্চের অপশন এই ফর্ম থেকে শুরু হয়েছে, ঠিক আছে, ফর্ম থেকে ফর্ম পর্যন্ত এটুকু বাদ দিয়ে দিলে সার্চের অপশনটা চলে যাবে, বাদ দিয়ে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের স্টিকটা হোমের মতো এরকম জায়গায় আসবে, আর এখানে আমরা দেখতে পারবো ফটোশপে, এখানে আপনি দেখতে পারেন যে কেমন জায়গায় আছে। এই যে ন্যাপবার, এটা কিন্তু ক্লাস, ঠিক আছে, ন্যাপবার সহ কিন্তু আমাদের নিয়ে আসতে হবে, মানে ন্যাপবার সহ কিন্তু আমাদের এটা চলে আসবে, মানে ন্যাপবারটা সহ কিন্তু এদিকে চলে আসবে। তাহলে আমরা ন্যাপবার ক্লাসটা ধরে এই ক্লাসটা জাস্ট, এটা কিন্তু একটি ক্লাস, তাহলে এই ক্লাসটা আমরা জাস্ট কপি করে এটা আমরা একটু সিএসএস করি। আমাদের যে সিএসএস যে ফোল্ডারটা আছে, সিএসএস ফোল্ডারের ভিতরে যাই। এখানে আমাদের কোনো সিএসএস ফোল্ডার করা নেই, তাহলে আমরা একটা সিএসএস ফোল্ডার করি। এখান থেকে করতে পারেন, আপনি নিউ ফাইলে ক্লিক করলে নতুন আর একটা ফাইল হবে। তা আমরা এখানে লিখি স্টাইল, STYLE, স্টাইল ডট সিএসএস লিখে এন্টার করি। তাহলে আমাদের সিএসএস ফাইলটা চলে আসছে। এখানে জাস্ট পর আমি আমাদের ক্লাসটা কপি করে নিয়ে আসলাম। জাস্ট পরে এখানে আমরা যেটা করতে যাচ্ছি, আমরা এখানে এই ক্লাসটা ধরে আমরা এখানে একটু সিএসএস করব। তো আমরা এটারে জাস্ট এখানে আমরা একটা মার্জিন, এখানে একটা প্যাডিং দেবো আর কি, মার্জিন না, হ্যাঁ, মানে ন্যাপবার বলতে ক্লাসটা আমরা ধরছি, মানে কোন ক্লাসটা, মানে আগে বোঝেন সিলেক্টর, আমরা সিএসএস এ সিলেক্টর ধরে কাজ করি না, আপনি ক্লাস সিলেক্টর ধরতে পারেন, আইডি সিলেক্টর ধরতে পারেন, এলিমেন্ট সিলেক্টর ধরতে পারেন। তো আমরা এখানে ক্লাস সিলেক্টর ধরছি। এই যে আমাদের এখানে যে ন্যাপবার, এই ন্যাপটার ভিতরেই তো আমাদের টোটালটা তো ন্যাবের ভিতরে, মানে এইটা টোটাল ধরে আমরা এদিকে নিয়ে আসতে চাচ্ছি, তাই না? তাহলে এই ক্লাসটা ধরে আমরা এখানে কাজ করব, মানে এখানে এই লোগো দিয়ে শুরু করে এই যেগুলো আর কি মেনুটা সব কিন্তু একসাথে রয়েছে ন্যাবের মধ্যে। তো আমরা এখান থেকে এই ন্যাবের মধ্যে কয়টা ক্লাস রয়েছে, ন্যাপবার রয়েছে, ন্যাপবার এক্সপান্ডেল যে একটা ক্লাস, এটা আর কি আপনার এলজি স্ক্রিনে গেলে আপনার ন্যাপবারটা শো করবে, সেটা বোঝাচ্ছে। এরপরে আছে ন্যাপবার লাইট, এই যে হালকা কালারটা পাচ্ছে এটা কিন্তু ন্যাপবার লাইট থেকে পাচ্ছে। ন্যাপবার লাইট মানে লেখাগুলো একে হোয়াইট মতো হালকা, মানে লাইট হালকা ছোট ছোট দেখাচ্ছে। আর তারপরে বিজি লাইট মানে এই যে ব্যাকগ্রাউন্ড যে সিম্পল যে কালারটা পাচ্ছে। এই হোয়াইট এখানে কতটুকু হোয়াইট রয়েছে এটা দেখার জন্য আমরা মার্কেট ওয়েল ব্যবহার করতে পারি। যে মার্কেট ওয়েলের এখানে অবশ্য দেখেন যে ইঞ্চি বোঝাচ্ছে, তো এটা জাস্ট অ্যাডজাস্ট করার জন্য আমরা যেটা করব, মানে আমরা পিক্সেলে নিয়ে আসার জন্য যেটা করতে পারি, আমরা এখান থেকে এডিটে যাব, এডিটে যে পারফরমেন্সে যাওয়ার পরে আমাদের যেতে হবে ইউনিট অ্যান্ড রুলস। এখানে যে আমরা এখানে যে ইঞ্চি আছে, ইঞ্চির জায়গায় আমরা পিক্সেল করব, করে এখানে আমরা ওকে করব। আচ্ছা, এখানে আমাদের সিলেক্ট আছে, এখানে কন্ট্রোল ডি দিলে এটা চলে যাবে। এখন যদি আমরা একটু মার্কেট টুল ব্যবহার করি, এই যে এখন কিন্তু কত পিক্সেল এটা কিন্তু শো করছে, ঠিক আছে। তাহলে আমরা একজাস্ট বুঝতে পারবো যে আমাদের একটা কাজ করছে কিনা। যেমন এখানে আমরা যেটা ধরছি এর হাইট আছে 10 পিক্সেল, 10 পিক্সেল এবং ওয়াইড আছে 309 বা 320 পিক্সেলের মতো হবে, ঠিক আছে। তাহলে আমরা একটা প্যাডিং দেব। প্যাডিং দেওয়ার কয়েকটা অপশন আছে। যদি আপনি এখানে শুধু একটা ভ্যালু দেন তাহলে আপনার চারধারে সেই ভ্যালুটা পাবে। আপনি যদি দুটো ভ্যালু দেন তাহলে আপনি পাবে কোথায়, টপ এবং বটম, প্রথম যেটা থাকবে
সেটি পাবে টপ এবং বর্ডারে, আর লাস্টে যেটা দেবেন সেটা পাবে লেফট এবং রাইটে। তা আমরা এখানে দুটা ভ্যালু দিতে চাচ্ছি। আমরা ধরেন এখানে টপ এবং মানে বটমে আমরা 5 পিক্সেল দেই, ওখানে 10 পিক্সেলের মতো আসছে, আমরা এখানে দিলাম যে 5 পিক্সেল। আচ্ছা, আর আমরা লেফট এবং রাইটে আমরা এখানে 25 পিক্সেলের মতো আছে, তাহলে আমরা ওইটা দিয়ে দিই 25%। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা একটু দেখি, আমাদেরটা কাজ করছে না কেন বলেন তো? না, আমরা এখন লিঙ্ক করাইনি, কিন্তু মানে এই ফাইলটার সাথে আমরা কিন্তু এখন লিঙ্ক করাইনি। তো সিএসএস এর যে মেন যে সিএসএস, এই সিএসএসটা আমরা বুটস্ট্র্যাপের লিঙ্কের পরে ব্যবহার করব। ঠিক আছে, আর মানে কোডের ক্ষেত্রে যেটা নিচে থাকে সেটা অগ্রাধিকার বেশি পায়। তো আমরা ঠিক একইভাবে লিঙ্ক করি। এটা আমাদের আছে style.css নামে, তাহলে এই নামে আমরা লিঙ্ক করাই। এখন দেখেন এটা চলে আসছে, তা মনে হচ্ছে যেন একটু বেশি চলে আসছে, তাই না? তাহলে ওটা কমাই দেই। ঠিক আছে, এখানে কই জানো সিএসএস ফাইলে, তাই না? সিএসএস এ আপনি এখানে 20 পিক্সেল, আচ্ছা 22% রেখে দিই। জাস্ট আপনারা এটা অ্যাডজাস্ট মাপ হিসেব করে তখন সেটি ব্যবহার করবেন। তাহলে এই পর্যন্ত কাজ হয়েছে। এরপরে দেখেন একটা কাজ এখানে করা আছে। এখন এইটি আমাদের সবসময় তো এখানে চলে আসছে, কিন্তু আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা হলো যে এইখানে আপনি এই যে মেনুটা কিন্তু আবার কোথায় যাবে? মেনুটা কিন্তু আবার মিডলে যাবে, এই দুটোর মিডলে। ঠিক আছে, মানে এক কথায় এইখান থেকে মেনুটা বসতেছে স্টিক থেকে, স্টিক যেখানে বসছে এই দুইটার মাঝে, মানে এইখানে ধরেন আপনার ডিসপ্লেটা আছে এই পর্যন্ত, আপনার এখানে মনে করেন স্ক্রিনটা এই পর্যন্ত আছে, তাহলে দেখেন যে এইটার মাঝে কিন্তু মেনুটা বসছে। ঠিক আছে, তো এখন আমাদের সমস্যা কোথায়? আমাদের মেনুটা আছে লেফট হ্যান্ড সাইডে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে বেশি ফাঁকা দিয়েছে, অর্থাৎ আমাদের এটা এই স্টিক যেখানে আছে এখান থেকে সেন্টার পজিশন করে, স্টিক থেকে সেন্টার পজিশনে আমাদের মেনুটা বসবে। এর জন্য আমরা যেটা করতে পারি, এখানে খুব সহজে করা যায়। বুটস্ট্র্যাপ পলিসির ভিতরে সাইজে যান আপনি, আমরা যদি এখন তাহলে আমরা মার্জিনটা যেহেতু দেব এই মেনুতে, তাহলে এই মেনুটা আমাদের আছে কিসে? তাহলে মেনুটা কিন্তু আমাদের এই এখন কিন্তু আমরা ন্যাবের এখানে মার্জিন দিতে পারবো না, কারণ ন্যাবের ভিতর কিন্তু আপনার ইমেজটাও রয়েছে। ন্যাবের ভিতরে এই যে আমরা যে এখানে যে লোগো ব্যবহার করছি, ন্যাবের ভিতরে কিন্তু লোগোটাও আছে, কিন্তু আমাদের মেনুটা কোথায় আছে? মেনুটা এখানে আপনার ইউএল এর ভিতরে আছে। এই যে ইউএল এর ভিতরে এখানে মেনুটা আছে, এটার একটা ক্লাস ধরা আছে ন্যাব বার ন্যাব, তাহলে এখানে কাজ করা যায়। আর এখানে ইএমআর অটো দেওয়া আছে, মানে রাইট দিক থেকে মার্জিনটা নিয়ে নেবে। আপনি এখানে ইএমআর এর জায়গায় যদি এমএল দিয়ে দেন, একটা ক্লাস ব্যবহার করেন যে এমএল, তাহলে দেখেন সামান্য একটু ক্লাস ব্যবহার করার কারণে মিডলে চলে আসছে। এখন ঘটনা হলো এটা আপনার খুব সহজে কাজ করছে, কিন্তু এটার এরকম এত সহজে এতটা কাজ করে দিল কিভাবে? এখানে বিষয় হলো আপনি যখন এমএল অটো দিবেন, তখন এখানে আপনার এই অটো লেখার কারণে আপনার এখানে টোটাল পেজটা ভাগ হবে, মানে এখান থেকে স্টিক থেকে এই পর্যন্ত যা রয়েছে এর ভিতরে যে ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সের ভিতরে ঠিক লেফটে যতটা মার্জিন পাবে, রাইটে ততটা মার্জিন পাবে। এমএল অটো যখন আপনি দিবেন, তখন এইখান থেকে স্টিক থেকে এই ইউএলটা তো ন্যাব ক্লাসের মধ্যেই রয়েছে, মানে ন্যাবের মধ্যেই রয়েছে। এখন এইখান থেকে এখন স্ক্রিনটা ভাগ আছে, এর বেশি তো যেতে পারছে না। এখান তো আমরা একটা সিএসএস ব্যবহার করছি, যার কারণে এটা তো আপনার টোটালটা ধরে এর ভিতরে যেতে পারছে না। এখন এইখানে যদি আপনি এমআর দেওয়া থাকে বা কিছু যদি না দেওয়া থাকে, এখানে মানে ক্লাসটা আমরা দিলামই না, তখন কিছু না দেওয়া থাকলে কিন্তু ডিফল্ট লেফট পেয়ে যায়। ডিফল্ট লেফট বলতে ডিফল্ট লেফটে একটা মার্জিন আছে 8 পিক্সেলের মতো, এটি পেয়ে যায়। কিন্তু আপনি যখন এমএল অটো দেবেন, তখন কি হবে? তখন এইখান থেকে ধরেন আপনি এই স্টিকটির এইখানে দিচ্ছেন, এখান থেকে স্ক্রিনটা ভাগ হবে, এইখান থেকে স্ক্রিনটা কত আছে সেই স্ক্রিনটার ভিতরে এমএল অটো মানে দুই ধারে সমান, মানে লেফটে যতটা পাবে রাইটে ততটা পাবে। তা আমাদের দরকার সেন্টার করা, তাহলে আমরা জাস্ট এমএল অটো ক্লাসটা এখানে ব্যবহার করি,
তাহলে আমাদের মার্জিনটা এখানে সেন্টারে চলে যাবে। আচ্ছা, এখানে আরো কয়েকটি ক্লাস ব্যবহার করছে, আমাদের হালকা একটু বোঝাই। তাই এখানে ন্যাভবার ক্লাস ব্যবহার করছে এই কারণে, মানে ক্লাস ক্লাসটার কারণে আপনার এই যে এখানে যে হাইট অপশনটা আমাদের তো এটা মনে হয় চলে গেছে, তাই না? বড় ছোট করলে মনে আসবে, এই যে বড় করলে আসতেছে, ঠিক আছে। এটা তো আপনার এখানে একটা ক্লাস আপনার বোঝানো হয়েছে যে এখানে এলজি দেওয়ার কারণে এখানে আপনি এসএমএমডি হ্যাঁ ওইটা বড় ছোট আপনি কন্ট্রোল ধরে আপনি স্ক্রল বার, যেমন আমরা ফটোশপের ক্ষেত্রে তো কন্ট্রোল 1 টাচ চাপতে হয়েছিল, এখানে আপনি বড় ছোট করার জন্য শুধু আপনি মাউসের স্ক্রল বাটনটা ফরওয়ার্ড করেন, করলে দেখেন যে বড় হচ্ছে। আমার এখানে 300 পিক্সেল পর্যন্ত বড় হচ্ছে। এখানে আপনি ছোট বড় করেন, যখন আপনি স্ক্রিন ধরবে না তখন আপনার এটা এই ক্লাবসটা চলে আসবে, ঠিক আছে। এনি ক্লাস ব্যবহার করা আছে, দেখেন ক্লাবস ন্যাভবার ক্লাবস, এখানে একটা আইডি দিয়েও কাজ করা আছে। যখন আপনারা এটা বুঝে দেখবেন, এরপর যদি সমস্যা থাকে তাহলে আমাকে প্রশ্ন করবেন। তাহলে ন্যাভবার নিয়ে আমরা বেশি কথা বলছি না আমাদের। আচ্ছা, এখানে আপনার ন্যাভবারের এই ব্যাকগ্রাউন্ডের বিষয়ে একটু বলি। অনেক সময় ন্যাভবারের ব্যাকগ্রাউন্ড আপনাদের বিভিন্ন রকম হবে, এর জন্য তো আপনার এই জাস্ট বিজি এই ক্লাসটাই কিন্তু কাজ করছে। বিজি লাইট, যদি আপনি বিজি ড্র্যাগ দেন তাহলে কালো হয়ে যাবে টোটালে। বিজি ড্র্যাগ দেই না, ড্র্যাগ দিলে অন্য একটা সমস্যা আছে। এসিউ ডাবল সি এসে আমরা সাকসেস দিতে পারি, তখন দেখেন এখানে সাকসেস কালারটা পেয়ে গেছে, ঠিক আছে। এখন জাস্ট পরে এখানে বিজি সাকসেস, বিজি প্রাইমারি এই কালারগুলো আপনাদের কম বেশি জানা আছে, এখানে আমরা টেস্ট করতে পারেন। তো আমাদের এখানে যদি বিজি লাইট লেখা রাখবে, আমরা বিজি লাইটটা রাখছি। আচ্ছা, এরপরে আমাদের কাজ কি? এরপরে আমরা যদি আবার ফটোশপ ফাইলে যাই, আমাদের এরকম মানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। ব্যাকগ্রাউন্ডে সিএসএস লিংকটা করছেন আপনি, সেকশন ক্লাস নিয়েছি ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আসলে কোনো ক্লাস না, আমরা জাস্ট ফর নিয়ে রাখছি আমাদের বোঝানোর সুবিধাতে, আপনি বুঝেন যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড শুরু হয়েছে। তাহলে ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমাদের কি কি আছে? এখানে যদি আমরা ফটোশপ ফাইলটা দেখি, তো একটা ইমেজ আছে, ইমেজের ভিতরে এই কন্টেন্ট গুলো বসবে মিডলে, এ হলো আমাদের কাজ। এবং এখানে যে স্টিক লেখাটা আছে, স্টিক লেখাটার তলে একটা আন্ডারলাইন থাকবে, এখানে কালার আছে, আমাদের জাস্ট এগুলো করার চেষ্টা করতে। তাহলে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নেই। তো এখানে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য এখানে একটা আমরা ক্লাস নেই বিজি নামে। বিজি নামে একটা ক্লাস নিলাম, এর ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড দেবো এখানে, ঠিক আছে। তো আমি ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিতে পারি, আবার style.css এর ভিতরতেই না। বিজি নামে তো আসলে কোনো ক্লাস নেই, এটা জাস্ট ফর আপনাকে মানে একটা বিষয় মনে রাখবেন, আপনি যখন কোনো ক্লাস ধরবেন, নাম ধরবেন, তখন আপনি এবিসি বা অন্য কোনো আপনার প্রিয়জনের নাম এরকম যে ধরতে হবে তা না। আপনি এখানে আপনার কাজের সাথে সামঞ্জস্য রেখে ক্লাসগুলো ধরবেন, আইডি গুলো ধরবেন। এখন বিজি এরা বুটস্ট্র্যাপের কোনো ক্লাস না, আমি জাস্ট ফর ধরছি যে ব্যাকগ্রাউন্ড নিয়ে এখানে কাজ হবে, তাই এখানে বিজি নামে ধরছি, এই ক্লাসটা নিয়ে যাতে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। এই কিন্তু এটা বুটস্ট্র্যাপের কোনো ডিফল্ট ক্লাস না, আর আমরা সবসময় ব্যবহার করব মানে ক্লাসগুলো আমাদের কাজের সাথে সামঞ্জস্য রেখে, পরে যাতে আমাদের কোডগুলো পড়তে আমরা সহজে বুঝতে পারি। তো ঠিক আছে, এখন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে যাচ্ছি। এখন আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজটা সিএসএস ফোল্ডার থেকে দিচ্ছি, এখান থেকেও দেওয়া যায়। তো আমি এখানে জাস্ট বিজি ক্লাসটার একটা কাজ করি, এখানে বিজি দেওয়ার জন্য এখানে আমি লিখবো ব্যাকগ্রাউন্ড BSCK ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ লেখার পরে এখানে আমি লিখবো ইউআরএল। ইউআরএল লেখার পরে আমার ইমেজের ফোল্ডারটা দেখাই দিতে হবে যে ইমেজের ফাইলটা কোথায় আছে। তো আমরা অন্য ক্ষেত্রে এখানে আমরা আইএমজি ফোল্ডার ব্যবহার করছি। এখন এখানে আমরা যখন ইন্ডেক্স এইচটিএমএল এ ছিলাম, এই পেজে কিন্তু আমাদের ইমেজটা শো করানো লাগবে। তাহলে এখন আমরা কিন্তু style.css এ আছি।
তাহলে এই ফোল্ডারটা থেকে কিন্তু আমাকে প্রথম বাইর হতে হবে। তাহলে এই ফোল্ডারটা যদি আমরা লক্ষ্য করি style.css, দেখেন এখানে যদি আমরা এখানে img ফোল্ডার দিয়ে লিখি, এই যে img দেওয়ার পর দেখেন আমাদের ইমেজ লিঙ্কটা কিন্তু পাচ্ছে না। আমাদের ইমেজটা ছিল ব্যাকগ্রাউন্ড ইমেজ, এরকম একটা নাম ছিল। এই যে এখানে যদি আমরা এখন দেই তাহলে কি আমাদের ইমেজটা পাবে? এই যে আমাদের ইমেজটা কিন্তু পাচ্ছে না। ঠিক আছে, কেন পাচ্ছে না? এখানে আপনাকে প্রথমে এই যে যদি আপনি এটা ইসে থেকে দেন, index.html থেকে দেন, তখন কিন্তু পাবে। ধরেন এখানে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে আমি দিয়ে দেই, ওখানে যদি আমি ব্যবহার করি এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, index.html পেজে যদি আমি ইনলাইন সিএসএস করি বা ইন্টারনাল সিএসএস করে তখন এটা পাবে। কিন্তু আপনি style.css যখন আসেন তখন style.css আসে কোথায়? সিএসএস নামক একটা ফোল্ডারের ভিতর। তাহলে প্রথমে আপনার এই ফোল্ডার থেকে বাইরে হতে হবে, তারপরে এখানে ঢুকবে, তারপরে এখানে img ফোল্ডারের ভিতরে ঢুকবে। তাহলে এই ফোল্ডারটা রয়েছে কয়টা ইসের ভিতরে? প্রথম style.css। তাহলে এই ফোল্ডারেতে বের হওয়ার জন্য এখানে আপনি এর আগে দুইটা ডট দিবেন, মানে একটা ফোল্ডার যদি স্কিপ করেন তাহলে এখানে দুইটা ডট হবে। এখানে যদি আপনি বেশি ফোল্ডার মানে থেকে ব্যাক করা হয় তাকে আপনাকে বারবার এরকম ডট এবং স্ল্যাশ দিয়ে দিয়ে বাইরে হতে হবে। এখন যখন আমি দুইটা ডট এবং করছি তখন কিন্তু আমার img ফোল্ডারটা এই যে পাইয়ে গেছে, এখানে আগে কিন্তু পাচ্ছিল না। এরপরে আমি এখানে যদি বিজি ইমেজ সার্চ করি তখন এখানে কিন্তু এটা পেয়ে গেছে। এখন যদি আমি কন্ট্রোল অল দিয়ে ক্লিক, কন্ট্রোল চেপে ধরে যদি আমি এখানে মাউসের ডান বাটন ক্লিক করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে শো করবে। যদি এরকম শো করে তখনই কেবল ব্যাকগ্রাউন্ড ইমেজ পাবে, না হলে কিন্তু পাবে না। তাহলে এখানে আমরা কি করলাম? এখানে আমরা যেহেতু সিএসএস ফোল্ডারটার ভিতরে যদি আমরা index.html এ যদি আমরা ইন্টারনাল সিএসএস করতাম তাহলে আমাদের ডট দেওয়ার প্রয়োজন হতো না। কিন্তু আমরা যেহেতু style.css এর ভিতর করছি, প্রথমে style.css এর ভিতর থেকে ব্যাক করতে হবে, মানে বাইরে হতে হবে, তারপরে img ফোল্ডারটা ধরাতে হবে। তো এখানে একটা ফোল্ডার থেকে বাইরে হওয়ার জন্য দুইটা ডট ব্যবহার করতে হবে। এভাবে যদি আপনি দুইটা ফোল্ডার থেকে ব্যবহার করেন তাহলে আবারও এখানে আপনার আরো দুইটা ডট হবে, হওয়ার পরে আর একটা ব্যাকস্ল্যাশ হবে। এভাবে আপনারা চেক করবেন। তো যাক পর আমাদের একটা ডট দিলেই কাজ হয়, একটা ডট ব্যাকস্ল্যাশ, তাহলে আমরা এটা দিয়ে চেক করি। তাহলে এখন যদি আমরা দেখি এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা পেয়ে যাওয়ার কথা, কিন্তু পাচ্ছে না, কারণ এখানে সাইজ কভার এগুলো না দেওয়া পর্যন্ত ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনার শো করবে না। তাহলে এখানে আমরা এর একটা হোয়াইট দিয়ে দেই। যখন আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করবেন আপনাকে হোয়াইট, হাইট এবং ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার এগুলো আপনাকে দিয়ে দিতে হবে। আর ইমেজটা পাচ্ছে কিনা আমি কিন্তু এখান থেকে চেক করতে পারছি। সেটা হলো আমি কন্ট্রোল চেপে ধরে এই কন্ট্রোল যখন এখানে বলে দিয়েছে কিন্তু ফলোইং ক্লিক, কন্ট্রোল ক্লিক, এখানে দেখেন আমি যখন ক্লিক করছি তখন ইমেজ কিন্তু লিঙ্ক হয়েছে, ইমেজ কিন্তু পাচ্ছে, কিন্তু এখানে কিন্তু এখনো শো করেনি। কারণ এখানে শো না করার কারণ হলো আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ যখন ব্যবহার করবেন এখানে তো আপনি ম্যাক্স হাইট, তারপর আপনার ব্যাকগ্রাউন্ড কভার, সাইজ কভার এগুলো না দেওয়া পর্যন্ত এগুলো আপনাকে শো করবে না। এখানে ম্যাক্স হাইট আমরা কত দেবো? এখানে 100% দেব, ম্যাক্স হাইট 100%। এখানে আমরা হাইটটা দিয়ে দিই, আমরা দিতে পারি 400%, 400 পিক্সেল বা 500, আমি 450 পিক্সেল দিই, 450 পিক্সেল। এখন দেখেন যখন আমরা ওয়াইড এবং হাইটটা দিচ্ছি এখানে কিন্তু ইমেজটা এখন শো করছে, কিন্তু যখন আমরা ওয়াইড হাইট দিচ্ছি না তখন কিন্তু এখানে ইমেজটা শো করছে না। কিন্তু তার আগে আমরা ইমেজটা পাচ্ছি কিনা এখানে আমরা ভিএস কোডের সাহায্যে এটা সহজে বুঝতে পারছি। এটা সিস্টেমটা আপনাদের বলে দিছি। আমরা জাস্ট লিঙ্কে যাই কি করবেন, কন্ট্রোল এবং কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবেন। এখানে গেলে এখানে যদি ইমেজ পাই তাহলে আপনারা ওখানে ইমেজ পাবে। ধরেন এখানে আমি ডট একটা কম দিলাম, তখন দেখেন যে এখানে কিন্তু ইমেজটা পাবে না। এই দেখেন এখানে যদি আমি ফলোইংকে ক্লিক করি এখানে কি আসতেছে, এখানে দেখেন এখানে কিছু আসে না, বলছে অ্যান এরর। ঠিক আছে, এখানে কিন্তু পাইনি। যখন আমরা ডট একটা দিছি তখন এখানে না পাইলে কিন্তু ওখানে পাবে না, আগে আপনার এখানে পাওয়াতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এখন আমরা যদি ফলোইংকে ক্লিক করি এখান থেকে পেয়ে যাচ্ছে, এই যে এখন কিন্তু পেয়ে গেছে। তাহলে এখন ওখানে পাবে। এখন ওখানে পাওয়ার আগে আপনাকে এখানে পাওয়াতে হবে। এই লিঙ্কে যদি আপনার কাজ না করে তাহলে আপনার ওখানে পাবে না। তাহলে প্রথমে আমরা লিঙ্ক দিচ্ছি, দেওয়ার পরে ম্যাক্স হোয়াইট এবং হাইট না দেওয়া পর্যন্ত আমাদের ইমেজটা কাজ করবে না। তাহলে আমরা এটা দিয়ে দিলাম। এবার এখন এটার বিষয় হলো ইমেজটা কাজ করছে, কেননা ইমেজটা একবার পিক্সেল পারফেক্ট। এখানে একটা নির্দিষ্ট সাইজ আছে, ইমেজটা দেখলে আপনি বুঝতে পারবেন।
কিন্তু যদি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা ছোট কোনো ইমেজ দিই তখন কি হবে, এখানে ইমেজটা ছোট হয়ে যাবে। ছোট হয়তো হবে না, কিন্তু এখানে বারবার রিপিট করবে। মানে ছোট ইমেজ থাকলে দেখেন যে অনেকবার রিপিট করবে, আপনারা এগুলো চেক করে দেখবেন। তো আমরা এই বারবার রিপিট বন্ধ করার জন্য আমরা এখানে একটা প্রপার্টি ব্যবহার করি, সেটা হলো কি ব্যাকগ্রাউন্ড রিপিট এই নামে একটা প্রপার্টি আমরা ব্যবহার করি। ব্যাকগ্রাউন্ড রিপিট আমরা ব্যবহার করব, এখানে আমরা দেবো যে নো রিপিট, মানে একটা ইমেজ শো করবে। নো রিপিট দেওয়ার মানে হলো যে একটা ইমেজ শো করবে। যদি একাধিক মানে ছোট ইমেজ হয় তারপরও সে একটা ইমেজ শো করবে। আর ম্যাক্স উইথ 100% মানে আপনি যখনই যে দেখবেন ইমেজে যে মাপ থাকবে সেই মাপের 100%টা শো করবে এখানে। আর হাইটটা সবসময় জন্য কত, আমরা 450% দিচ্ছি, তারপর জুম করলে এটা আস্তে আস্তে কমে যাবে, যেহেতু এটা বুটস্ট্র্যাপ লিঙ্ক করে কাজ করা আছে। আচ্ছা, এরপরে আমরা ইমেজটা সবসময় সেন্টারে রাখার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড পজিশনটা দিতে পারি। ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা দিলাম সেন্টার। আর সবসময় জন্য ইমেজটা কোথায় শো করবে, সেন্টারে যায় শো করবে। না হলে আপনি যদি ছোট ইমেজ দেন তাহলে ইমেজটা এমনি সাধারণভাবে ডিফল্ট ভাবে আমরা থাকে কোথায়, আমরা এখন ধরে দিচ্ছি সেন্টার, কিন্তু ডিফল্ট ভাবে কিন্তু লেফট অ্যালাইনমেন্ট শো করে। যদি আপনি কোনো লিখতে চান, জাস্ট আমরা যখন খাতায় লিখি তখন কিন্তু আমরা এক লাইন লিখতে গেলে বেশিরভাগ আমরা বাম সাইড থেকে লেখা শুরু করি, কিন্তু অনেক সময় কিন্তু আমরা ইচ্ছা করলে মিডল থেকে লেখা শুরু করতে পারি। এখন ঠিক এখানেও একই সিস্টেম, এখানে ধরে দেওয়া রয়েছে ডিফল্ট সেটিং কোনটা, ডিফল্ট ভাবে ধরে আছে বাম সাইড থেকে বাড়বে। আপনি যদি কিছু না দেন তাহলে বাম সাইডে বাড়বে। আপনি যদি এখানে একটা ছোট ইমেজ দেন তাহলে কি হবে, এটা কোন সাইডে বাড়বে, লেফট সাইড, রাইট হ্যান্ড সাইড, মানে না বটম সাইড না টপ সাইড, এটা একসামসে বাম সাইড এবং টপ সাইড এই দুটো জায়গা নেবে। এটা হলো পজিশন এভাবে দেওয়া আছে ডিফল্টস। আর আমরা এখন ধরে দিচ্ছি পজিশনটা কোথায়, সেন্টার। তাহলে এখন সেন্টারে যাবে। এর সাথে আমরা ব্যাকগ্রাউন্ড সাইজটা কভার দিচ্ছি। কভারের মানে কি টোটাল, মানে আমাদের স্ক্রিনটা জুড়ে থাকবে। তাহলে আমরা এখানে আরেকটা প্রপার্টি ব্যবহার করি যে ব্যাকগ্রাউন্ড সাইজ। সাইজটা কি কভার, মানে কভার করে রাখবে, মানে সম্পূর্ণ থাকবে। তাহলে এই পর্যন্ত আমরা ব্যবহার করছি। এখন আমাদের কাজ কি, এই পর্যন্ত যদি সে পর্যন্ত আগে আপনারা একটু কমপ্লিট করছেন কিনা। এই যে ক্লাস বিজি নামে যে ক্লাসটা দিছি, এই যে জি জি ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে আসি, কিন্তু এর ভিতরে একটা কন্টেন্ট আমরা নিয়ে আসবো। আর এই ইমেজটার উপরে কিন্তু একটা লেয়ার আছে, আপনারা এটাকে খেয়াল করছেন, মানে এটা কিন্তু আমরা লেয়ার সহ কেটে নিয়ে আসি বলে চলে আসছে, কিন্তু এর উপরে কিন্তু একটা লেয়ার কিন্তু আছে, হালকা একটা লেয়ার কিন্তু এর উপরে আছে, মানে ইমেজ যেটা দেওয়া আছে এর উপরে কিন্তু একটা হালকা লেয়ার দেওয়া আছে। তাই লেয়ারের জন্য আমরা কি করব, আরেকটা এখানে ক্লাস নেবো, সেই ক্লাসটা ধরে আমরা এখানে লেয়ার দেব। তো এখানে আমরা একটা ক্লাস এখানে নিতে পারি যে বিজি আন্ডারস্কোর লেয়ার, LEAR। ঠিক আছে, আমরা এই নামে একটা ক্লাস নিচ্ছি এখানে। ঠিক আছে, এই নামে একটা ক্লাস নিয়ে জাস্ট ফর এখানে আমরা যে ইমেজটা নিয়েছি এই ইমেজটাই আমরা একটা এখানে হালকা একটা, এখানে আসলে আমাদের এটা পেয়ে গেছে, মানে আমরা যখন ফটোশপ থেকে কাট করছি তখন লেয়ার মানে লেয়ারটা সব পেয়ে গেছে। সুতরাং এখানে আমরা তারপরে লেয়ারটা দেওয়ার সিস্টেমটা আমাদের এখানে দেখানো হবে যে লেয়ারটা আমরা কিভাবে দেই। তো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিছি, এই ইমেজটার মধ্যে আমরা লেয়ারটা দেব। তাহলে লেয়ারটা দেওয়ার জন্য জাস্ট পরে এখানে আমরা এই ক্লাসটা ধরে একটু সিএসএস করব, তাহলে এখানে আমরা লেয়ারটা দিতে পারবো। তো লেয়ারটা যেহেতু এর সমান একই রকম প্রায় সিএসএস করলে আমাদের হয়ে যাবে। এখানে আমরা পরে আরেকটা ক্লাস নেই এখানে, যে এখানে আমরা ক্লাসটার নাম দিয়েছি কি বিজি আন্ডারস্কোর লেয়ার, LAYER, এটা তো। আচ্ছা, আমি একটু ক্লাসটা দেখি ঠিক আছে কিনা, একটা স্পেস, আমি ক্লাসের নামটা একটু দেখি যে ঠিক আছে কিনা, বিজি আন্ডারস্কোর লেয়ার। নাহলে আমি এটা কপি করে দিতে পারি। আচ্ছা, এই ক্লাসটা নিয়ে এখন আমি এখানে ঠিক যেহেতু এখানেও যত পিক্সেল দিয়েছি ঠিক এই একই রকম আমি এখানে দেব।
ঠিক আছে, ম্যাক্স হাইট এবং হাইট একই দেবো, তাহলে একই রকম লেয়ারটা আমার একই রকম পাবে। যে এখানে যে লেয়ারটা আমি নিচ্ছি সেই লেয়ারটার ম্যাক্স হাইট মানে এই লেয়ারটা তো ইমেজের ওপর থাকবে, ঠিক আছে। এখানে যে লেয়ারটা আমি নেব এই লেয়ারটা ইমেজের ওপর থাকবে, সুতরাং ইমেজের যে সাইজ থাকবে লেয়ারটারও সে একই সাইজ থাকবে। তাই ইমেজের সাইজ যেহেতু আমরা এখানে দিয়ে দিয়েছি 100%, তাহলে লেয়ারটার সাইজটাও আমরা 100% দিয়ে দিলাম। এখানে ইমেজের সাইজটা, ইমেজের হাইটটা দিয়েছি আমরা 450 না, কিন্তু ইমেজটা তো এখানে তো সব ইমেজ মানে যে লেয়ারটা আমরা নেব লেয়ারটার ভিতর তো ইমেজ থাকবে না, ঠিক আছে। লেয়ারটা তার রিপিট হবে না, সেজন্য এগুলো নিচ্ছে না। জাস্ট এর উপর একটা লেয়ার থাকবে, মানে হালকা একটা কালার থাকবে। তো এটার একটা কালার আমরা দিয়ে দেই, যে ব্যাকগ্রাউন্ড, মানে যে লেয়ারটা নিচ্ছে সেটার একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিই। ধরেন ব্যাকগ্রাউন্ডটা আমরা একটা কালার দিয়ে আপনাদের বোঝাই, ধরেন ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে রেড দিলাম। এখন দেখেন যে লেয়ারটা আমাদের পেয়ে গেছে, তাই না? লেয়ারটা আমাদের পেয়ে গেছে। তো লেয়ারটা আমাদের খুবই হালকা আসবে, আর এবং কালারটা আসবে কিরকম আমরা এখানে দেখি, এরকম একটা কালার আসবে। তো জাস্ট আমরা এরকম একটা সিলেক্ট করে এখন দেখেন এখানে RGB পেয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে বিষয় হলো যে আমাদের ইমেজটা কিন্তু দেখা যাচ্ছে না। এটার একটা ক্লাস মানে আমাদের করানো হয়েছিল, এর জন্য এখন কি করতে হবে, আমাদের এখানে আলফাটা নিয়ে নিতে হবে। আলফাটা নিয়ে এখানে আমরা কমা দিয়ে আলফার ভ্যালুটা দিয়ে দেবো। আলফার ভ্যালু দিতে গেলে আপনাকে অবশ্যই 0 ব্যবহার করতে হবে। 0-র পরে মানে দশমিক অন থেকে শুরু, আপনি যত দূর যেতে পারেন। এই যে এখন কিন্তু লেয়ারটা পাচ্ছি, কিন্তু খুবই আমরা কম দিছি। এখানে ইচ্ছা করলে আমরা আরো কম দিতে পারি। ধরো আমরা যদি এখানে 0.01 দেই, এখন কিন্তু লেয়ারটা পাচ্ছি খুবই কম, ঠিক আছে। তো এখানে লেয়ারটা আপনি কম বেশি দিতে পারেন। এখানে আপনি 99 পর্যন্ত লেয়ারটা দিতে পারেন। যদি 99 দেন তাহলে দেখেন সম্পূর্ণ লেয়ারটা পেয়ে গেছে, যার কারণে মানে প্রায় লেয়ারটা সম্পূর্ণ পেয়ে গেছে, যার কারণে আমাদের ইমেজটা দেখা যাচ্ছে না। তো আমাদের ইমেজটা দেখার দরকার, আমাদের জাস্ট লেয়ারটা ছাড়াই আমাদের ইমেজটা লেয়ার সহ চলে আসছে। আমরা ফটোশপ যদি অ্যাডজাস্ট কাট করতাম তাহলে শুধু ইমেজটাই হয়তো থাকতো। তো এখানে জাস্ট লেয়ারের অপশনটা বোঝানোর জন্য আমাদের এটা দেখানো হলো। তাই এখানে জাস্ট আমরা পয়েন্ট রাখছি খুবই কম ভ্যালু দিয়ে, 0 পয়েন্ট মনে করেন আমরা 1 দিয়ে রাখছি, খুবই কম একটা ভ্যালু দিয়ে এখানে আমরা রাখছি। এরপরে কি করতে হবে, এরপরে আমাদের যদি আমরা এই ফাইলটা যাই, এখানে আমাদের এই কন্টেন্টটা আনতে হবে, ঠিক আছে। তাহলে এই কন্টেন্টটা আনার জন্য এই কন্টেন্টটা তো এর ভিতরে থাকবে, তাহলে আমরা এখানে কন্টেন্টটা নিয়ে আসি। তো কন্টেন্টটা তো লেয়ারের মধ্যে, তাহলে এখানে আমরা লিখবো, এখানে আমরা একটা কন্টেন্ট লিখতে পারি যে বিজি, এখানে একটা ক্লাস নেই, আমরা এই ক্লাসটা ধরে এখানে আমরা সিএসএস করব busy_content। এই নামের একটা ক্লাস আমরা ধরে নিলাম, এটা ধরে আমরা ডিজাইন করব। busy_content। সরি, এটা কাজ করছে না কারণ আমি ডট দেইনি, ঠিক আছে। আগে ডট দিয়ে নিতে হবে, ডট busy_content। এর নামের একটা ক্লাস আমরা নিলাম, এর ভিতরে আমরা কন্টেন্ট গুলো লিখব। তো এখানে আমাদের প্রথম যে কন্টেন্ট আছে এখানে স্ট্রিক লেখাটা আছে, কিন্তু স্ট্রিক লেখাটা আমরা এখানে আমরা দেখবো যে ফন্ট কত আছে সেই নিয়মে আমরা লিখবো। তো এখানে জাস্ট আমরা প্রথমে ধরে রাখি, আমরা ওখানে সাইজ বড় ছোট এখানে করে দেবো সিএসএস দেখে। তাহলে আমরা এখানে h1 ট্যাগের ভিতর জাস্ট লিখলাম strict, STRIC, বানানটা কি করা আছে STRICT, লিখি এখানে STRICT। আচ্ছা, এখন এরপরে কি লেখা আছে, এরপরে আছে
ও এখানে, তাই না? এরপরে হলো এই লেখাটা আছে স্টিক্স ইজ রেসপন্স, এখানে একটা আন্ডারলাইন আছে। তা আন্ডারলাইন দেওয়ার জন্য, এখানে দাগ দেওয়ার জন্য আমাদের শেখানো হয়েছে দাগ দেওয়ার জন্য কি ব্যবহার করতে হয়। আচ্ছা, ধরে নিচ্ছি মনে আছে, জাস্ট এই সার ট্যাগ ব্যবহার করলে হয়ে যাবে। এই সার একটা এন্টি ট্যাগ ব্যবহার করলে এখানে দাগ আসবে। তো আমাদের এগুলো শো করছে কিনা, যে আমাদের আসছে, এই যে স্ট্রিকটা আসছে। আর এই যে বলছিলাম মানে যখন আপনি লিখবেন তখন ডিফল্ট ভাবে আপনার মার্জিন প্যাডিং লেফটে নিয়ে নেবে, লেফট এবং টপ। ঠিক এখানে আমাদের এই যে মার্জিন প্যাডিং এখানে লেফট এবং টপে নিয়ে নিচ্ছে, অর্থাৎ স্ট্রিকটা টপে চলে গেছে। আর এর ভিতরে আরেকটা লাইন আছে, এর জন্য আমরা একটা পি ট্যাগ নেই, মানে প্যারাগ্রাফ ট্যাগ নেই, নিয়ে এখানে লিখে দেই। এখানে কি আছে লেখা, এখানে লেখা আছে স্ট্রিক ইজ এ রেসপন্সিভ থিম উইথ এ ক্লিন অ্যান্ড মিনিমাল লুক। তাহলে আমরা এটা লিখে দিই, স্ট্রিক ইজ এ রেসপন্সিভ থিম, স্ট্রিক্ট ইজ এ theme with minimal। আচ্ছা, জাস্ট এই একটা লাইন বলে আমরা এখানে লিখে দিলাম। আমরা ইচ্ছা করলে লরেম করে নিতে পারতাম। এখন আমাদের কাজ কি, আমাদের এই যেটা আমরা লিখছি এই স্ট্রিক্ট এবং এই দাগ দিয়ে শুরু করে দাগটা আরো কমে যাবে, প্লাস দাগটা ডিজাইন করতে হবে ঠিক ফটোশপে যেভাবে আছে এরকম ভাবে করতে। আর সবচেয়ে বড় কথা, এখানে আমাদের নিয়ে আসতে হবে কোথায়, মিডলে এরকম জায়গায় আসবে। তো এখন এর জন্য আমরা কি করতে পারি, আমরা এটা সিএসএস করব। আচ্ছা, পি ট্যাগের পরে আমরা একটা এই যে বাটন যেটা আছে এই বাটনটা নেওয়ার জন্য আমরা একটা বাটন ট্যাগ ব্যবহার করব। তো এর জন্য আমরা কি করতে পারি, এখানে জাস্ট ফর আমরা লিখব বাটন, বাটন ট্যাগটা লেখার জন্য বাটন লিখে এন্টার দেই, দেওয়ার পরে এরপরে লিখে এই বাটনটার ভিতরে কিছু শো করার জন্য এখন যদি আমরা এটা রিলোড দেই, দেখেন এখানে কিন্তু বাটনটা এখন আসেনি। ঠিক আছে, তাহলে যে বাটনটা আনার জন্য এখানে আমরা কিছু লিখবো, তাহলে এই লেখাটা ওখানে ভিজুয়াল হবে। তাহলে আমরা এখানে লিখবো যে কল টু অ্যাকশন। এরকম একটা লেখা ওখানে আছে, আপনি ইচ্ছা করলে অন্য কোনো লেখাও লিখে দিতে পারেন। তো এখন দেখেন যে কল টু অ্যাকশন এইগুলো আসছে। এখন আমাদের আমরা লেখাগুলো আনছি HTML ব্যবহার করে, এখন আমাদের CSS ব্যবহার করে ডিজাইনটা আমাদের সেম এরকম করা লাগে। এগুলো আমাদের মূল কাজ। এই জন্য আমরা CSS ব্যবহার করতে আমরা এই ক্লাসটা ধরবো, এই যে বিজি কন্টেন্ট যে ক্লাসটা আছে এই ক্লাসটার আমরা এখন কাজ করব। ঠিক আছে, তাহলে এই ক্লাসটার আমরা কি করতে পারি, আমরা চাচ্ছি যে এই লেখাটা এইখানে যে বিজি লেয়ার নামে যে ক্লাসটা আছে, অর্থাৎ এই ডিপটার কাজ কি, এই ডিবির উপর একটা লেয়ার আসছে। এই যে এখানে দেখেন একটা অপশন আছে, এই যে স্প্লিট এডিটর, যেখানে ক্রস চিহ্ন আছে ডাইন সাইডে, ক্রস চিহ্নর ধারে দেখেন যে একটা অপশন আছে, একটা স্কোয়ার চিহ্ন ভিতরে একটা মানে ভাগের একটা ডিভাইডারের চিহ্ন আছে, এখানে ক্লিক করেন, দেখেন দুটো হয়ে যাবে। এটা করার পরে এখন আমরা যেটা করব, এখন আমরা প্রথম কি করি দেখেন, প্রথম একটা আমরা ডিপ নিয়েছি, ডিবির ভিতরে আমরা একটা ইমেজ নিয়েছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এরপরে আমরা এই একই ডিবির ভিতরে এখান থেকে ভিতরে কিন্তু একটা লেয়ার নিয়েছি, এই লেয়ারের মধ্যে একটা কন্টেন্ট লিখতে আছে। এই কন্টেন্টটা কোথায় থাকবে, ঠিক ফটোশপে এইখানে যে কন্টেন্টগুলো আছে মিডলে এইরকম থাকবে। তাহলে এই সাধারণভাবে আমরা যখন মার্জিনটা দেই, মার্জিনটা পায় কোথা থেকে, কোন জায়গাতে মার্জিনটা নেয়, আমাদের যে বডিটা আছে এখানে যে বডি আছে না, এই বডি থেকে কিন্তু মার্জিনটা শুরু হয়। মার্জিনটা কোথা থেকে শুরু হবে, বডি থেকে। কিন্তু এখন আমাদের মার্জিন প্যাডিংটা কোথা থেকে দিতে হবে, আমাদের কিসের মিডলে যাবে। ধরেন এখন যদি আমরা দেখেন যে এই ক্লাসটা ধরে যদি আমরা মার্জিন দেই, আমাদের এখানে মার্জিনটা কি বিজি কন্টেন্ট, তাহলে এই ক্লাসটা আমরা ধরি, এখানে লিখি ডট বিজি আন্ডারস্কোর কন্টেন্ট, এই নামে তো আমরা ক্লাসটা লিখছি, তাই না, বিজি আন্ডারস্কোর কন্টেন্ট। এই ক্লাসটা ধরলাম, ধরে আমরা যদি এখানে দিয়ে দেই, ধরেন আমরা এখানে প্যাডিং দিলাম,
প্যাডিং দেব কত, ধরেন আমরা দিয়ে দিই এখানে হয়তো ধরুন 50% দিয়ে দিই। ধরেন আপনি বলতে পারেন যে টোটাল ডিসপ্লে 100%, তাহলে প্যাডিং আমরা 50% দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে আমরা 50% প্যাডিং দিয়ে দিই, যে চারে ধারে 50% করে প্যাডিং পেয়ে যাই, তাই না? প্যাডিং 50% মানে তো চারে ধারে 50% প্যাডিং পাবে, তাই না? কিন্তু এখানে কি টোটাল হারাই গেল নাকি? হ্যাঁ, টোটালে দেখি হারাই গেছে। আচ্ছা, আমরা পিক্সেল করে দেখি তো কাজ করে কিনা। ধরেন প্যাডিং দিলাম 50 পিক্সেল, পার্সেন্ট বাদ দেই, পিক্সেল দিয়ে দিই। এখন দেখেন কি আছে, টোটাল আমাদের ডিসপ্লেটা না, এখানে কিন্তু পিক্সেল হয়েছে 50%, কিন্তু আমরা নিয়ে আসবো এখানে সেন্টারে। সেন্টারে নিয়ে আসার জন্য আমরা এত, এখানে আপনি যদি এখন পিক্সেল ভাগ করতে চান অনেক ঝামেলা। ধরেন আপনি এখানে যদি লেখেন, এখন আপনি তো বোঝেন যে একটা দিলে চারিধারে পাচ্ছে, এখন যদি আমরা দুটো দেই তাহলে টপ আর বটম পাবে। তা ধরেন আমি এখানে দুটো দিলাম, আরেকটা কত ভ্যালু দিলাম, ধরেন আরেকটা দিলাম আমি, আরেকটা 50 পিক্সেল দিলাম, 50 পিক্সেল। তাহলে এখন কি আছে, উপর নিচে 50 আর লেফট হ্যান্ড রাইটে 50। এখন আমি বাড়াই দিই, উপর নিচে 50, এখন আমি বাড়াই দিই, দেখি কাজ করানো যায়। এখানে ধরেন এখানে আমি 250 দিলাম, এখানে আমি, তাহলে আমার উপর নিচে কত পিক্সেল হচ্ছে 250, এই যে চলে আসে। কিন্তু এখন এই মাপে যদি সেন্টারে আনতে চান আপনার কিন্তু অনেক ঝামেলা। এটা বডি থেকে নিচ্ছে 250 পিক্সেল, কোথা থেকে নিচ্ছে, বডি থেকে। এখানে আপনি মনে করেন 250 পিক্সেল, আচ্ছা সেটাও দেখা হবে। এখন এই আসছে, এখন যদি আমি হ্যাঁ এটা দেখি তো, হ্যাঁ পিক্সেলের মার্কটা আপনি 1 ইঞ্চি ইকুয়াল টু পিক্সেল লিখে সার্চ করেন, এটা আপনার বুঝতে হবে। তো মানে ফটোশপ এবং এগুলো পিক্সেল দিয়ে বেশি কাজ, ইঞ্চিও লাগবে কিছু। আমি এটা বুঝাই দিতে সময়, লাইন সেন্টার দিলে আমাদের কি আসছে, রেজাল্ট আমাদের এই আসছে। এখন আমাদের এটা দরকার না, মিডল আনতে হবে। এর জন্য একটা সিস্টেম রয়েছে, আপনি জাস্ট এখানে কোনটার মিডল আনতে চাচ্ছেন আপনি হিসেব করে দেখেন। আপনি এই যে বিজি লেয়ার, এই লেয়ারটার মাঝে কিন্তু বিজি কন্টেন্ট আপনি রাখতে চাচ্ছেন, তাহলে আপনার এখানে দুটো পজিশন আমরা ঠিক করতে হবে, বিজি লেয়ারের মাঝখানে বসবে। আর সাধারণভাবে আমাদের বডিটা আছে পজিশন রিলেটিভ, মানে সবাই মার্জিন পিক্সেলটা সবাই ধরবে বডি থেকে। মানে ধরেন আপনি এখানে বিজি কন্টেন্টের দিচ্ছেন, এই মার্জিনটা কিন্তু বডি থেকে ধরা শুরু করছে। কারণ যখন আপনি এখানে মার্জিন দিচ্ছেন, মানে এখানে মার্জিনটা আপনি দিচ্ছেন বিজি কন্টেন্ট, তো মার্জিনটা মাপে কোথা থেকে নিয়েছে, বডি থেকে মার্জিন নিয়েছে, ঠিক আছে, বডি থেকে। কিন্তু এখন আমাদের মার্জিনটা নেবে কার থেকে, নেবে হলো এই বিজি লেয়ার যেটা আছে এখান থেকে মার্জিনটা শুরু হবে। আর বিজি লেয়ারটা তো বডি থেকে মার্জিন নিচ্ছে, মানে বিজি লেয়ারটা বডি থেকে মার্জিন নিচ্ছে, আর আমাদের কন্টেন্টটা বসবে বিজি লেয়ারের মাঝে। এর জন্য আমরা যেটা করব, এখানে আমরা যেটা করব, মানে বিজি লেয়ারের মাঝে যেহেতু আমরা বিজি কন্টেন্টটা রাখবো, সুতরাং আমরা বিজি লেয়ারকে পজিশন রিলেটিভ করতে হবে আর বিজি কন্টেন্টকে পজিশন অ্যাবসলিউট করতে হবে। তাহলে আমরা এখানে লিখি যে পজিশন রিলেটিভ, আর এখানে আমরা বিজি কন্টেন্ট এইটার সাথে আমরা, কিন্তু এখন আমরা বিজি কন্টেন্টের পজিশনটা আমরা বডি থেকে নিচ্ছি না, আমরা এই বিজি লেয়ার থেকে নিচ্ছি। এই কারণে বিজি লেয়ারে পজিশন রাখছি রিলেটিভ, আর এখানে আপনার পজিশন রাখতে হবে অ্যাবসলিউট। এখানে আমরা পজিশনটা রাখবো অ্যাবসলিউট। এখন আমরা যদি কোনো মার্জিন প্যাডিং দেই তাহলে এই লেয়ারের এই লেয়ারের সাথে কাজ করবে। তবে এখানে মার্জিন প্যাডিং দেওয়ার জন্য আপনাকে সিস্টেম করতে হবে। এখানে আপনি লিখবেন, এখানে মার্জিন টপ এভাবে লিখতে পারবেন না, আপনি লিখবেন যখনই পজিশন ব্যবহার করবেন তখন আপনি মার্জিন টপ এখানে না লিখে আপনি লিখবেন টপ। ধরুন টপ আপনি লিখবেন কত, দেখা যাচ্ছে আমরা যদি একটা বিষয় বুঝেন, আর যদি আমরা এই জিনিসটার মাঝে আসতে চাই, তাহলে মাঝে আসতে গেলে কি করতে হবে, এদিক থেকে 50% যেতে হবে, লেফট থেকে রাইটের দিকে 50% যেতে হবে, আর টপ থেকে আবার 50% যাইতে হবে, তাহলে তো মিডলে আসবে নাকি। ধরেন এইটার মিডল কোথায়, তাহলে মিডল যদি আমরা ভাগ করি তাহলে কি, এটা যেখানে ধরেন এইটার টোটালে পিক্সেল হচ্ছে 100 পিক্সেল, বা এখানে হয়তো 1000 পিক্সেল আছে, তাহলে 1000 পিক্সেলের মাঝে কোথায়, যেখানে 500 পিক্সেল আছে সেখানে, তাহলে এটা পেতে গেলে আমরা যদি পিক্সেল আমরা হিসাব করতে গেলে অনেক বেশি আমরা পার্সেন্টেজটা সহজ হিসাব করতে পারি। ধরেন এটা টোটাল ধরলাম আমরা 100%,
তাহলে এটার মিডল কোথায়? এখানে যেখানে 50% মানে এর মিডল। তাহলে আমরা যদি লেফট থেকে রাইটে 50 পিক্সেল আসি, মানে টপ থেকে যদি নিচের দিকে 50 পিক্সেল আসি, তাহলে এটা হল ধরেন মিডল। আবার যদি লেফট থেকে 50 পিক্সেল দেয় তাহলে এটি মিডল। তাহলে এখানে মিডল পাওয়া যাচ্ছে, অর্থাৎ এখানে টোটালটা আমাদের যে পার্সেন্ট রয়েছে, এখানে যদি আমরা টপে থেকে নিচের দিকে টপে আসি, টপ থেকে নিচের দিকে আমরা 50% আসি, তাহলে এখানে টোটাল এটা যদি 100%, এখান থেকে এই পর্যন্ত এটা হলো 100%, এখান থেকে শুরু করে এটা কত পাচ্ছেন? 100%। আর আপনার এইখান থেকে শুরু করে আবার এটা কত? এটা হলো 100%। তাহলে আমাদের এই দুটোর মাঝে আসতে গেলে কি করতে হবে? উপর থেকে নিচে আমাদের কি করতে হবে? 50% আসতে হবে, বা বটম থেকে উপরের দিকে আপনি 50% যাবেন। আর লেফট থেকে রাইটের দিকে 50% বা রাইট থেকে লেফটের দিকে 50%। তবে ডিফল্ট ভাবে আমরা আসি টপ থেকে নিচের দিকে 50% আর লেফট থেকে রাইটের দিকে 50%। তাহলে এটা আমাদের সেন্টারিং পজিশন হিসেব অনুযায়ী আসবে। তো সেই হিসেবে আমরা সিএসএস এ কিভাবে লিখতে হবে? এটা আপনি এখানে লিখবেন যে টপ 50%। এরপরে আপনি আবার লেফটে লিখবেন কি? লেফটে 50%। আচ্ছা, এই দুটো জিনিস অটোমেটিক্যালি একটা মার্জিন পিক্সেল পাই, ঠিক আছে? এখন মার্জিনটা এখানে কোথাতে পিক্সেল আমরা যেটা দিচ্ছি, এখানে টপ থেকে, এখান থেকে আমাদের কিন্তু টপ এখান থেকে শুরু হয়েছে, কিন্তু আমাদের এখান থেকে ধরেন একটা যখন আপনি এটা ব্যবহার করবেন, এখানে অ্যাডজাস্ট মিডলে এখনো যায়নি। অ্যাডজাস্ট মিডলে যাওয়ার জন্য এখানে আরেকটা ক্লাস মানে প্রপার্টি আপনাকে ব্যবহার করতে হবে। যখনই আপনি এই প্রপার্টিটা ব্যবহার করবেন, পজিশন ব্যবহার করে টপ 50% এবং লেফট 50%, এর সাথে আপনাকে সাথে সাথে আরেকটা বিষয় ব্যবহার করতে হবে, সেটা হলো কি? ট্রান্সফর্ম ব্যবহার করতে হবে। ট্রান্সফর্ম ট্রান্সলেট, এটা আপনি যখনই পজিশন ব্যবহার করবেন এটা আপনি অবশ্য ব্যবহার করতে হবে আপনার। এবার এখানে আপনি আবার লিখবেন -50%। তারপর আবার লিখবেন যে -50%, মানে এটা আপনার টপ এবং লেফট থেকে আপনি যে পার্সেন্টটা নিছেন, এখানে যে কম বেশি আছে এটা অ্যাডজাস্ট করে নেবে। আচ্ছা, এখন যদি আমরা একটু দেখি, এখন দেখেন অ্যাডজাস্ট সেন্টারিং এ আছে, সেন্টারিং এ আছে না অ্যাডজাস্ট? ট্রান্সফর্ম হ্যাঁ, মানে আপনি যখন এটা টপ থেকে নিচ্ছেন তখন ডিফল্ট ভাবে পারছে, কিন্তু এইখানে যে মানে এটা আমি যেটা বুঝাচ্ছি, মানে যখন আপনি এটা ট্রান্সফর্ম ট্রান্সলেট না করছেন তখন আপনার দেখেন আপনার টপটা কোথায় রয়েছে, টপটা আপনাকে এরকম জায়গায় আসতেছে, মানে ঠিক এই আপনার রিটার্নটা ঠিক এরকম জায়গায় আসতেছে, মানে অ্যাডজাস্ট পাচ্ছে না। মানে যেমন দেখাচ্ছে এখানে ডিসপ্লেটা যে আমরা 50% ভাগ করছি, ঠিক আছে? এখন এটা ভাগ করছি এখান থেকে এই পর্যন্ত যতদূর 50 ততদূর ভাগ করছে, কিন্তু এখানে যে বারটা আছে এরকম একটা মানে এক কথায় অ্যাডজাস্ট মাপটা আপনি পারছেন না। যখনই আপনি এটা ব্যবহার করবেন, পজিশনটা যখন ব্যবহার করবেন, তখন টপ লেফট যখন আপনি 50-50 দিবেন, ঠিক ওদিক থেকে আপনার -50-50 দিতে হবে, দিলে এই দুটো তখন অ্যাডজাস্ট আপনার সেন্টারিং পজিশনটা আসবে। আচ্ছা, এটার করার পরে এখন আমাদের কাজ কি? এখন আমাদের এই স্ট্রিক যে লেখাটা আছে, এই লেখাটা হলো করা আছে, এটা ধরে আমাদের কাজ করতে হবে। এটা জাস্ট হোয়াইট কালারে আছে, এবং এখানে যদি আমরা ক্লিক করি যে এটা কোন টেক্সটে আছে, এখানে জাস্ট আমরা এই যে টাইপোগ্রাফিতে ক্লিক করে যদি আমরা এর উপর ক্লিক করি, উপরে দেখেন এখানে টেক্সট দেখাচ্ছে লেটো, ঠিক আছে? টেক্সট দেখাচ্ছে কি? ফন্ট স্টাইল লেটো দেখাচ্ছে বোল্ড, আর হলো এখানে রয়েছে কত? 100 পিটি, ঠিক আছে? 120 পিটি আছে, ঠিক আছে? তাহলে আমাদের আর এটা আছে কোথায়? সেন্টারে। তো আমরা কেবল সেন্টারে আনছি। তাই এটা করার জন্য আমাদের কি করতে হবে? এটা আমাদের যে টেক্সট আমরা নিচ্ছি index.html এ, এর ভিতর আমরা একটা ক্লাস বা আইডি ধরে দিই। ধরেন এখানে আমরা একটা আইডি দিয়ে দিই, একটা আইডি দিলাম আমরা, স্ট্রিক নামেই দেই, strict স্ট্রিক এই নামে আইডি দিলাম। এখন আইডিতে ধরে এখানে আমরা আবার একটু এর কাজ করব। তাহলে এখানে স্ট্রিক দ্বারা আমরা সিএসএস করি, এখানে আমরা জাস্ট এখানে আসে যেহেতু এটা আইডি, তার জন্য আমরা প্রথমে কি করব? হ্যাশ দেব। দেওয়ার পরে আমরা স্ট্রিক্ট আইডিটা নিলাম, নেওয়ার পরে এখানে আমাদের সিএসএস করতে হবে। তাহলে এটা ফন্ট সাইজ কত দিছে? প্রথমে আমরা ফন্ট সাইজ দিয়ে দিই
ফন্ট সাইজ আছে হলো 120 পিটি, তাই না? তাহলে 120 পিটি মানে আমরা একটু দেখে নেই যে 120 পিটি সমান কত। 120 পিটি ইজ ইকুয়াল টু পিক্সেল সমান কত। ঠিক আছে, এটা লিখে আমরা এন্টার দেই। এই যে এখানে ইন্ট মেমো এখানে ভালো কাজ করে। তাহলে পিক্সেল ইজ ইকুয়াল টু পয়েন্ট, তাহলে এখানে 120 পিক্স পয়েন্ট রয়েছে, তাহলে আমরা 120 পয়েন্ট দেই। এখানে ক্যালক 120, তাই না? তাহলে ফন্ট সাইজ আমরা কত দিলাম? 120 পিটি। তাহলে এখানে আমরা ফন্ট ওয়াইডটা দিয়ে দেই, ফন্ট ওয়াইড। ঠিক আছে, ফন্ট ওয়াইড কি দেবো? বোল্ড দেবো, তাই না? যেহেতু ওখানে বোল্ড আছে, তাহলে আমরা এখান থেকে বোল্ড সিলেক্ট করি। আচ্ছা, এরপরে ফন্ট ফ্যামিলি মানে ফন্ট আমরা লেটো দিয়ে দেই, ফন্ট ফ্যামিলি। আর লেটো মনে হয় এখানে নেই, ডাউনলোড করে নেওয়া যায়। তো এখান থেকে ফন্ট ফ্যামিলিটা আপনাকে সিলেক্ট করতে হবে, যেহেতু আমার লেটোটা নেই। আমি এখানে জাস্ট এই যে লুইসিডা সেন্স এইটা নিলাম। ঠিক আছে, তো অনেকগুলো চলে আসছে, জাস্ট একটাই রাখি আমি। আচ্ছা, এটা কি আছে আর কি আছে, এটা সব বড় হাতের অক্ষর আছে। তো বড় হাতের অক্ষর করার জন্য এখানে কি করতে হয়? টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ক্যাপিটাল লেটার করার জন্য আমরা কি করব? টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্ম বড় হাতের জন্য কি ব্যবহার করতে হবে? আপার কেস। তাহলে আমরা আপার কেস ব্যবহার করি। এখানে যত ফন্টটা হোয়াইট কালার আছে, সুতরাং আমরা কালারে কি দেব? কালার। এখানে আমরা হোয়াইট দিয়ে দেব, WHI কালার আমরা হোয়াইট দিয়ে দিলাম। আচ্ছা, এখন কি কাজ করছে না? এখন মনে হয় ঠিক আছে। এখন এই যে আমাদের আন্ডারলাইনটা নিয়ে কাজ করতে হবে। স্ট্রিক্টের আগে হ্যাশট্যাগ দিছি। এখানে আইডি যখন নেবেন, যখন ক্লাস নেবেন, তখন এখানে ডট দিতে হবে। আর এখানে যখন আপনি আইডি ধরে নেবেন, তখন আইডি ধরলে এখানে হ্যাশ দিতে হবে। ঠিক আছে, মানে কম্পিউটারকে জাস্ট সিএসএস ফাইলকে আপনি চিনাবেন যে এটা হলো একটা আইডি। যখন আপনি আইডি নেবেন, তখন এটা হ্যাশ দিবেন। এখানে যে আইডি নিছি না, আইডি নেওয়ার জন্য এখানে হ্যাশ দিতে হয়েছে। ও সরি, হাজিরা তো নেওয়া হয়নি। আচ্ছা,